আজ যার ঘটনা আমরা বলবো এই মুহূর্তে, তার নাম হচ্ছে বেলাল। বেলাল ভাইয়ের বয়স হবে এই মুহূর্তে 37 কি 38 বছর বয়স, এবং যে সময় এই ঘটনাটা ঘটে তা আজ থেকে 5 কি 6 বছরের কাছাকাছি একটা সময় ঘটা। তো বেলাল সাহেবের তখনও বিয়ে হয়নি, তার বিবাহের প্রস্তুতি তখন চলছে, প্রায় ঠিকঠাকের মতো অবস্থা। বেলাল ভাইয়ের বাড়িতে তার মা ছিলেন, তার বাবা অনেক আগেই মারা গিয়েছেন, এবং বেলাল ভাইদের 3 বোন, 3 বোনের মধ্যে 1 বোন আবার তাদের সাথে থাকতো, বাকি 2 বোন তাদের সংসারে থাকতো, এবং সেই বোনের আবার 2জন সন্তানও আছে। মানে বেলাল সাহেবের বা বেলাল ভাইয়ের ওই বাড়িতে তখন 2জন ভাগ্না ভাগ্নি ছিল। তাদের পরিবার যেভাবে চলার কথা সেভাবেই চলছে। ওনার ভগ্নিপতি বিদেশে তখন। তো ওনাদের বাড়িটা ছিল ঢাকা শহরেরই এক জায়গা, অলিগলির মধ্যেই, প্রায় দেয়াল লাগানো, মানে রাস্তার সাথে যে দেয়াল, এই দেয়াল লাগানো একটা টিন শেড বাড়ি। বাড়ির ভেতরে প্রায় একটু জায়গা আছে। এই বাড়িতে এখনো রুমের মধ্যে কোনো টয়লেট নেই। এই টয়লেটটা বাইরে, কিচেনের সাথে, কিচেনটাও ঘরের বাইরে। ছোট যে উঠানটা আছে সেই উঠানটা হয়তো 150 স্কোয়ার ফিট হবে, এবড়ো থেবড়ো অবস্থায়। এখনো যদি বৃষ্টি হয় তো এখানে এখন পানি জমা যায়, এই পানিগুলো হিচলে বের করতে হয় এখন তাদের। তো বেলাল ভাই একদিন ওই শীতের মধ্যে তার ব্যবসা যে জায়গায় করতেন, তিনি যে মার্কেটে তিনি ব্যবসা করতেন, সেইখান থেকে তিনি ফিরে আসার পথে লক্ষ্য করলেন যে বিদ্যুৎ চলে গেছে। শীতকালে রেয়ারলি বিদ্যুৎ চলে যায়। তো তিনি বাসার গলিতে ঢুকবেন। আজকে যখন তিনি বাসাগুলিতে ঢুকছেন, এই বাসাগুলিতে তো আরো চারপাশে বাড়িঘর আছে না, কিন্তু ওনার শরীরে কেমন একটা শিহরণ দিয়ে উঠল ওই দিন। উনি ভালো করে যখন হেঁটে যাচ্ছেন খেয়াল করলেন কেমন যেন চারপাশটা গুমট, এবং কেমন যেন একটা গায়ে কাটা দেওয়ার মতো শিরশিরে ভাব, কেউ যেন তাকে দেখছে, এরকম একটা অনুভূতি তিনি অনুভব করলেন। আশপাশে তিনি তাকালেন, বললাম না যে বিদ্যুৎ ছিল না। তো যে যার মতো তার প্রত্যেকের ঘরেই তখন, এবং বাইরে কিন্তু হিম বাতাস বইছে, এই জন্যই কিন্তু কেউ বাইরে এসে কথা বলার দরকার মনে করেনি কারোর সাথে। তো তিনি তাদের বাসার ভেতরে যখন ঢুকবেন, গেট খুললেন নিজেই, বাইরের দিক দিয়ে তালা মারা ছিল, গেট খুললেন নিজেই, ভেতরে ঢুকলেন। মানে তার বাড়িতে এই মুহূর্তে গেট দিয়ে প্রায় শুধুমাত্র 4 থেকে 5 কদম যাবার একটা রাস্তা আছে, এরপরেই ওই প্রায় এবড়ো থেবড়ো ওই 150 স্কোয়ার ফিট একটা বাড়ি, মানে উঠান, আর বাড়িটা মানে চারপাশে গোল করা অবস্থায়। তিনি যখন গেটটা খুললেন তিনি দেখতে পেলেন কি জানি একটা, ওই আবছা অন্ধকার না, কারণ আকাশের চাঁদ ছিল, ওই আলোটা আসছিল ওই জায়গায়, কি যেন একটা, ঠিক দরজার পরে, গেটটা খোলার পরে 2 কদম সামনে মাটি, মানে ফ্লোরে পড়া। তো উনি ওনার পকেট থেকে ওনার ফোনের ফ্ল্যাশটা বের করে জ্বালালেন, এবং জ্বালানোর পর উনি তো ওনার সারা শরীরে একটা শিহরণ বাজে, এবং উনি রীতিমতো অসাড় অনুভব করেন, এবং তিনি পড়ে যান। তার সামনে ছিল একটা পুতুল, মানুষের আকৃতির, একেবারে হুবহু মানুষের মতো। আর যতটুকু তার মনে ছিল, ওই পুতুলটা সাদা কাপড় দিয়ে মোড়ানো ছিল, ঠিক এমন ভাবে যেন একটা লাশকে যেভাবে কাফন দিয়ে মোড়ানো হয় ঠিক তেমন রিজেম্বল দেখাচ্ছিল, বোঝাচ্ছিল যে এটা একটা লাশ। এবং সেই পুতুলটা এতগুলো পিন দিয়ে বিদ্ধ করা ছিল, ওই পুতুলটা কিন্তু মাটির স্পর্শে ছিল না। যতগুলো পিন ছিল ওই পিনের উপরেই, মাটির উপরে ঝুলে রইল ওই পুতুলটা। গেট খোলা শব্দ পেয়েছিলেন বেলাল ভাইয়ের মা, গেট খোলা শব্দ পেয়েছিলেন, এবং ছেলের পায়ের চলাফেরার ধরন মা চিনতেন। কিন্তু তিনি হিসাব করে দেখলেন যে এখন পর্যন্ত ছেলে এলো না, কিন্তু ততক্ষণে কিন্তু ওই যে থপাস করে পড়ে যাওয়া শব্দটা হয়েছিল।
এখন ওই অন্ধকারে হাতে টর্চ লাইট নিয়ে যখন অন্য রুম থেকে বারান্দার দিকে এলো মা, তিনি তখন দেখতে পান যে তার ছেলে পড়ে আছে। তিনি চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসেন, কিন্তু যখনই তিনি চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসবেন, ওই সময়ই তার সামনে যে পুতুলটা ছিল তার ছেলের সামনে, উনি তার জানতেন না, আচমকাই যেন ওই জায়গায় একটা লাশ আবির্ভাব ঘটল এবং লাশটা ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল তার সামনে, মানে বেলাল ভাইয়ের মায়ের সামনে। বেলাল ভাইয়ের মা তিনি তো দৌড়ে গিয়েছিলেন তার ছেলেকে দেখার জন্য, কিন্তু যখনই আচমকা বাতাসের মধ্যে থেকেই তার ডান দিকে একটা মৃতদেহ প্রকট হলো, যে মৃতদেহটা মাটিতে শুয়েছিল, এবং সেই মৃতদেহটা উঠেই বিকট একটা শব্দ করে তার দিকে চিৎকার করলো। তিনি ছিটকে যে পড়লেন দেয়াল। বেলাল ভাই দেখলো যে তার মা এগিয়ে আসছিল এবং আচমকাই তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং তিনি দেয়ালের দিকে ধাক্কা খেয়ে পড়ে যান। বেলাল ভাই ভেবেছিলেন যে তিনি যে জিনিসটা দেখেছেন, তার কাছাকাছি যে জিনিসটার অবস্থান ছিল, সেই জিনিসটা দেখে হয়তো তার মা ভয় পেয়েছে, কিন্তু বেলাল ভাই জানতো না যে তার মা ভয় পেয়েছিল কেন। তো তিনি উঠে দাঁড়ালেন তার মাকে নিয়ে। তার মা প্রচন্ড ভয় চিৎকার করা শুরু করে দিয়েছেন। আশপাশে প্রতিবেশীরা তারা চিৎকার করলো বেলাল ভাইয়ের উদ্দেশ্যে। তখন বেলাল ভাই সবাইকে শুধু একটা কথাই বলল যে নিচে নেমে আসেন, কারণ বেলাল ভাইয়ের বাড়ির আশপাশে সবগুলো ঘরেই প্রায় 2 তলা 3 তলা এরকম, মানে বাড়ি, বা 4 তলা 5 তলা ছিল, শুধুমাত্র তাদের বাড়িটা ছিল টিন শেড। এবং ওনার মাকে নিয়ে যখন রেখে এলো তারা, তিনি যখন ফিরে এলেন এবং প্রতিবেশীরাও ছিল সেই জায়গায়, তারা প্রত্যেকেই দেখতে পায় যে ঠিকই কাফন মোড়ানো একটা পুতুল রাখা, এবং সেই পুতুলের মধ্যে অসংখ্য পিন একেবারে মোড়ানো। কেউ কেউ ভয়ঙ্কর কালো জাদু মনে করে ওই বাড়ি থেকে চিৎকার করে বের হয়ে যান। প্রচন্ড ভয়, যে কোনো ব্যক্তি ভয় পাবে। এবং এর মধ্যে থেকে একজন প্রচন্ড সাহসের একটা নমুনা দেখিয়ে ওই পুতুলটাকে তুলে নিয়ে তাদের ওই বাড়ি থেকে কিছুটা দূরে থাকা ড্রেনের মধ্যে ফেলে দেয়। পুতুলটা তুলে সেই ড্রেনের মধ্যে ফেলে দেয়। এবং ওই সময় ওই রাত্রেবেলায় বেলাল ভাই তাদের এক পরিচিত ইমাম সাহেবের কাছে যান, যে ইমাম সাহেব পানি পড়া তো দিতেনি, সেই সাথে তিনি দূর দূরান্ত থেকে বড় বড় হুজুর সাথে করে নিয়ে আসতেন। যদি এরকম কোনো রকমের বিপদ আপদ কারো ঘটে, তার বাড়িতে তিনি একজন হুজুরকে নিয়ে আসতেন। সেই হুজুর তাদের চিকিৎসা করতেন বা ট্রিটমেন্ট করাতেন তাদের নিয়ম অনুযায়ী। তো বেলাল ভাই সেই ইমাম সাহেবের কাছে গেলেন এবং ইমাম সাহেবকে যে যখন বললেন, তখন ইমাম সাহেব বললেন ঠিক আছে, তিনি তার সেই ব্যক্তির সাথে কথা বলবেন যে ব্যক্তির মাধ্যমে একজন জিন আসেন। তো বেলাল ভাইরা তো এটা জানে ওই পুতুলটাকে ড্রেনে ফেলে দেওয়া। ওই রাতে কেউ ঘুমাতে পারেনি। কিভাবে ঘুমাবে? প্রত্যেকেরই কেমন যেন মনে হচ্ছিল যে তাদের সামনে দিকে যেন হাঁটা চলাফেরা করছে, কখনো কালো কাপড়ে, কখনো সাদা কাপড়ে। কিন্তু প্রত্যেকবার যে ব্যক্তি তাদের সামনে ঘোরাফেরা করছে, তার মাথায় মানুষের মাথার বদলে অন্য কোনো কিছুর অবস্থান ছিল। ওই রাতের বেলা তারা ভয় পেয়ে পেয়ে কাটালো কেমনভাবে, যেইভাবে একজন মানুষ পারে প্রচন্ড ভয়ের মধ্যেও নিজেকে সান্ত্বনা দিয়ে টিকে রাখতে। রাত পার হলো। ওই যে ইমাম সাহেবের কাছে একজন হুজুর আসতেন, সেই হুজুরকে সেই ইমাম সাহেব খবর দিয়ে আনালো এবং হুজুর তলব করলেন বেলাল ভাইকে জোহরের নামাজের পরে। এবং জোহরের নামাজের পরে যখন বেলাল ভাই ওই হুজুরের সামনে যে উপস্থিত হন, যে জিন হুজুরের সামনে যে তিনি উপস্থিত হন, সেই জিন হুজুর তাকে বলেন যেভাবে পারেন ওই পুতুলটাকে উদ্ধার করে নিয়ে আসেন। তো বেলাল ভাই বললেন যে তিনি তো এটা ফেলে দিয়েছে। তো ওই জিন হুজুর বললেন কে ফেলে দিয়েছে? তো বেলাল ভাই বললেন যে অমুক। উনি বললেন, মানে সেই জিন হুজুর বললেন আপনি অমুকের কাছেই যাবেন, যে তাকে বলবেন যে কোথায় সেই জিনিসটা সে ফেলেছে।
ওই জিনিসটা আমাদের উদ্ধার করা জরুরি, এবং ওই জিনিসের মধ্যেই তারা কি কর্ম করেছে তার নমুনা লুকিয়ে আছে। এখন তাদের যেই কর্মকাণ্ড সেটার বিরুদ্ধে যদি লড়তে হয়, আগে তাদেরকে ওই ব্যাপারটাই দেখতে হবে তাদের, যে তারা আসলে চাচ্ছেটা কি। এখন ওই পুতুল যেইভাবে হোক তাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে, এটা ওই জিন হুজুর বলে দিলেন। কিন্তু সেই পুতুল আর খুঁজে পাওয়া যায়নি। এটা আসলে সম্ভবই না, কিন্তু ড্রেনে পড়ে যাওয়া জিনিসটাকে উদ্ধার তারা করতে পারল না বিধায় সেই জিন হুজুর বললেন যে এখন আরো সময় লাগবে তার এবং তার জিনদের তদন্ত করে জানার জন্য যে এখানে অ্যাকচুয়ালি কোন ঘটনাটা ঘটছে, কেন ঘটছে। ততদিন পর্যন্ত তিনি কিছু মাসনুন দোয়া সমূহের আমল দিয়ে দেন তাদেরকে, এবং তাদেরকে বলে রাখেন যে তারা যাতে প্রত্যেকে যাতে নিজেদের শরীর বন্ধ করে রাখে। কিন্তু সমস্যার সমাধান হয়নি, বরং তা ধীরে ধীরে আরো প্রকট হতে থাকে। ঘরের মধ্যে এখন প্রায় সবাই মাঝে মাঝে একটা ছায়া দেখতে পায়, যে ছায়াটা রীতিমতো কাফনে কাপড় পরা এক ব্যক্তির। সে ব্যক্তি হয়তো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, কয়েক সেকেন্ডের জন্য তাকে দেখা যায়। ব্যাপারটা এমন যে সে পেছন ফিরে রয়েছে, যখনই কারোর নজরে সে পড়ে ঠিক তখনই সে পেছনের দিকে ঘুরে তাকায়, এবং যে ব্যক্তি সেই অশরীরীকে দেখছে, যখন সেই অশরীরী পেছন দিকে ঘুরে তাকায় সেই ব্যক্তির দিকে, তখন তারা দেখতে পায় যে প্রায় আধপচা একটা চেহারা, অনেকটা এরকম যে চোখের সামনে কল্পনা ভাসে। কিন্তু ধীরে 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 তাদের সবার অবস্থা খারাপ হতে থাকে, শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, মানসিক অবস্থা খারাপ হতে থাকে। একদিন রাতের বেলা বেলাল ভাই একটা স্বপ্ন দেখতে পান। তিনি স্বপ্ন দেখতে পান যে তার মা তার ছোট বোনকে জবাই করছে, এবং তার ছোট বোনকে এমন ভাবে জবাই করছে যেন তার ছোট বোন একটা মুরগি। কারণ তার ছোট বোনকে জবাই করার পরে মুরগির যেভাবে ঘাড় বাঁকা করে এমন ভাবে একটা কোণার মধ্যে ঢুকিয়ে রাখা হয় যাতে রক্তগুলো নিচের দিকে গড়িয়ে যায়, ঠিক তেমনি তার মা তার বোনকে জবাই করে মাথাটা তখনও ধরে রেখে কাঁধের সাথে এমন ভাবে চাপ দিয়ে ধরে রাখলো যেন একটা নির্দিষ্ট জায়গায় সে রক্তগুলো পড়ে। এবং তার মা তাকে চিৎকার করে শুধু বারবার বলছিল যে আয় আয়, তো বোনের রক্ত খেতে আয় আয়, এরকম কথাবার্তা। তাই দুঃস্বপ্নটা দেখার পর পর বেলা ভাই ঘুম ভাঙল, এবং ঘুম ভাঙার পরে তিনি দেখতে পান যে তার রুমের ভেতরেই সিলিং এর ফ্যানটা তো চলছিল, কিন্তু সেই ফ্যানটার ভেতরে মানে ফ্যানটার সাথে কেউ ঝুলে আছে, এবং যেইভাবে ফ্যানটা ঘুরছে ঠিক ততটুকু শক্তিতেই সেই ঝুলে থাকা বস্তুটা ঘুরছে, যার আকৃতি 5 থেকে 6 ফিট বা আরো বেশি, এবং যেন সে একজন মানুষ যে সেখানে ঝুলে আছে তাদেরকে হত্যা করার জন্য। আচমকা কেন এমন মনে হলো যে তাদেরকে হত্যা করার জন্য কেউ ঝুলে আছে? এইভাবে তো কেউ চিন্তা করে না কখনো। বেলাল ভাই যখন এই কথাটা চিন্তা করলেন এইভাবেই, সাথে সাথেই যেন কে যেন ঠিক তার ডান পাশ থেকে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ, তোদেরকে দিয়েই তোদেরকে মারাবো, এ হত্যার উদ্দেশ্যেই তো আমি এখানে এসেছি। এবং এই কথা বলা মাত্রই ওই যে ফ্যানের মধ্যে মানে ফ্যানের সাথে ঝুলেছিল যেই লম্বা আকৃতির কাফন পরা কোনো কিছু, সেই বস্তুটা ধাপ করে ছিঁড়ে ফ্লোরের উপরে পড়ে যায়, এবং ফ্লোরের উপর পড়ে যাওয়া মাত্রই সেখান থেকে এক বিশ্রী ধরনের শব্দ বের হতে থাকে, যেন কেউ গোঙাচ্ছে, কারোর ভীষণ কষ্ট, যেন তার গলার মধ্যে দিয়ে কোনো শব্দ বেরিয়ে আসছে না, যেন কেউ তার গলাতে এমন ভাবে চাপ দিয়ে ধরে রেখেছে যাতে সে নিঃশ্বাস না নিতে পারে, এবং কেউ সম্ভবত সেই অবস্থাতেই তার গলা কাটার চেষ্টা করছে।
বেলাল ভাই আতঙ্কে তার মাকে যখন ডাক দিতে যাবে, আচমকা তার সামনে ফ্লোরে যেই সাদা কাপড় পরা বস্তুটা পড়েছিল সেই বস্তুটা বসে পড়ে, এবং বসে পড়া মাত্রই কাপড়টা কিভাবে যেন আলগা হয়ে খুলে আসে। তার সামনে ছিল বিকট দর্শন, এক ভয়ঙ্কর প্রেতাত্মা, যে তার দিকে এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন তাকে তার দৃষ্টি দিয়ে সে পুড়িয়ে ছাড়া করে ফেলবে। প্রচন্ড ভয়ে বেলাল ভাই একেবারে কাঁপছে, এবং সেই এন্টিটি তার চেহারা অন্ধকারের মধ্যে কেমন যেন মনে হলো যে ছোপ ছোপ গুটি বসন্তে ভরা, এবং চারপাশটা কেমন যেন দুর্গন্ধময় হয়ে যাচ্ছে। ওই এন্টিটি উঠে দাঁড়ায় এবং বেলাল ভাইকে ইশারা দেয়, তারা এরকম একটা ইশারা দেয়, এবং সেই এন্টিটি ঘর থেকে বের হয়ে যায়। এবং সেই এন্টিটি যখন ঘর থেকে বের হয়ে যায়, কয়েক সেকেন্ড পরেই বিকট শব্দে তার মায়ের চিৎকার বেলাল ভাই শুনতে পান। ওই এন্টিটি তার মায়ের চুল ধরে তার মাকে টেনে নিয়ে যাচ্ছে। একে তো টেনে বের করে নিয়ে এলো রুম থেকে, এবং বেলাল ভাইয়ের দরজার সামনের দিক দিয়ে সেই এন্টিটি তার মাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, মাথার চুলগুলো মুঠি দিয়ে ধরে। বেলাল ভাই থরথর করে কাঁপছেন, প্রচন্ড আতঙ্কিত তিনি তখন। তবুও এক ইচ্ছা শক্তির বলে ওই কাঁপতে থাকা অবস্থায়, অসুস্থ রোগীদের মতো কাঁপতে থাকা অবস্থায় তিনি উঠে দাঁড়ান এবং কোনো মতে দরজার বাইরে বেরিয়ে আসেন। যখন তিনি দরজার বাইরে বেরিয়ে আসেন, তখন আরো একটা অদ্ভুত ঘটনা তিনি দেখতে পান। তার মাই ওই জায়গায়, ওই উঠানে একটা কোদাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বেলাল ভাই দেখতে পান তার মায়ের এক ভয়ঙ্কর রূপ। তার মা অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে হাসতে হাসতে নিজের চুলগুলো এমন ভাবে গুছিয়ে খোপা করে বাঁধলেন যে দৃশ্যটা দেখার পরে আগেই তো ভয়ে ভীত বেলাল ভাই আরো বেশি দুর্বল হয়ে পড়েন। তার শরীরের থেকে শক্তি যেন কেউ শুষে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তিনি যেন একটা কাগজ, যে কোনো সময় ফু দিলে কেউ তিনি উড়ে যাবেন। ওই খোপা বাঁধার পরে তার মা এমন ভাবে ঘাড়টা বাঁকা করলো, যেভাবে ঘাড় বাঁকা করার তার পক্ষে তো সম্ভবই না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। এবং সেইভাবে বাঁকা করলে তার মাথাটা গিয়ে দাঁড়াবে একেবারে শোল্ডারের ডান দিক বরাবর। এইভাবে বেশিক্ষণ কেউ ধরে রাখতে পারবে না, এবং অতদূর বেশি যাবেও না মাথা। এবং সেই অদ্ভুত ভঙ্গিতেই মানে ছেলের দিকে এমন ভাবে তাকিয়ে আছেন, মানে তার মাথাটা ঠিক তার ডান কাঁধের পাশে একটু ডান দিকে হেলানো, আর একটু পেছনে গেলেই মাথাটা প্রায় 360 ডিগ্রি ঘুরে যাবে। ওই অবস্থায় ওই ভদ্র মহিলা ভয়ঙ্কর দৃষ্টিতে কি একটা শব্দ বলে একটা কোপ দিল মাটির মধ্যে, এবং এক কোপে মনে হবে যেন কয়েক বস্তা মাটি উঠে এসছে। এরকম কয়েকটা কোপ দেওয়া মাত্রই একটা বিশাল গর্ত হয়ে গেল সেই জায়গায়। বেলা ভাই তাকিয়ে দেখছেন যে তার মা একটা বিশাল একটা গর্ত করছে, এবং তার মায়ের রূপ খুবই ভয়ঙ্কর। তার মা চিৎকার করে বলছে তার ছোট মেয়ের নাম নিয়ে বলছে, জোরে নিয়ে আয়, আর ওর 2টা বাচ্চাকে নিয়ে আয়, ওদেরকে জবাই কর, ওদেরকে জবাই করে ওদের রক্তগুলো এই জায়গায় ফেল, এবং ওদের শরীরটাকে ওই জায়গায় ফেল, ওদেরকে মুক্তি দে এবং তুই নিজেও মুক্তি হয়ে যা, তোদের মুক্তির প্রয়োজন। এই কথা যখন বলছিল, বেলাল ভাই স্পষ্ট দেখতে পাচ্ছিল যে তার মায়ের ঠিক পেছনে, তার মায়ের 2 কাঁধের উপরে হাত রেখে তার মা যখন এই কথাগুলো বলছিল, তার মায়ের ঠিক ডান পাশে, কাঁধের ঠিক ডান পাশ বরাবর আরো একটা বিশ্রী ভয়ঙ্কর চেহারা, সে কাফনে মোড়ানো সে লাশটা, সেও সে কথাটাই বলছিল। তখন বেলাল ভাই জ্ঞান হারান, আর এত কিছু দখল নিতে পারেনি। ওদিকে ওই দিন রাতের বেলা
বেলাল ভাই যে জায়গায় অজ্ঞান হন সেই জায়গাতে তখন তার মা নিজেকে আবিষ্কার করলেন যে তিনি তার হাতে একটা কোদাল এবং তিনি মাটি খোঁড়ার চেষ্টা করছেন। হ্যাঁ, তিনি বেশ কয়েকটা কোপ দিয়েছেন, অল্প কয়েকটা মাটি উঠে এসছে। তিনি দেখতে পাচ্ছেন যে তার ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে আছে তার সামনে এবং তার হাতে কোদাল, এবং তিনি অনেকদিন হয়েছে কোদাল হাতে ধরেন না, এবং তার সামনে গর্ত, এবং তারই ঠিক ডান পাশে তার মেয়েটা, ছোট মেয়েটা শুয়ে আছে। তার ছোট মেয়েটা তাকে বলছিল যে মা 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 গলাটা কেটে আমার রক্তটা বইয়ে দাও আর আমাকে মুক্ত করে দাও, আমার ভালো লাগে না এই জীবন, তুমিও মুক্ত হও আমিও মুক্ত হই, সবাই মুক্ত হয়ে যাক। কিন্তু কোনো মতেই এমন কাজ বেলাল ভাইয়ের মার পক্ষে সম্ভব না, এবং তিনি তা করেনও নি। আচমকাই তার মেয়ে তার হাত ধরে ফেলে এবং হাত ধরে ফেলে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বরে তাকে বলে যে এক্ষুনি যদি আমার গলা না কাটিস তাহলে কিন্তু তোর গলা আমি কেটে ফেলবো, কিন্তু তোর গলা কাটার পূর্বে তোকে আমি ওয়াদা দিচ্ছি তোর ছেলে যেখানে পড়ে আছে তার গলাটাই কাটবো আগে, তারপরে তোর গলা কাটবো, এরপরে তোর এই মেয়ের, এবং তারপরে ওই দুইটা শিশুর গলা আমি কাটবো। কিন্তু তবুও সাধারণ মানুষের পক্ষে এত কিছু সহ্য করা সম্ভব না, যেখানে অশরীরী এইভাবে সামনে এসে প্রকট হবে, তখন কোনো মানুষের পক্ষে কি সম্ভব না, এবং তাদের পক্ষেও সেটা সম্ভব হয়নি। কিন্তু এই পুরো ঘটনার একজন সাক্ষী আছেন, আর সে হচ্ছে বেলাল ভাইয়ের বোন। সেই মহিলা শুধুমাত্র ঘুম ভেঙে যাবার পরে এমন এমন সব ঘটনা দেখেছেন, যা ঘটার পরে তিনি এখন বিশ্বাস করতে পারছিলেন না যে তারা কি আদতে এই মুহূর্তে কেউ জীবিত, নাকি তারা আদতে এই মুহূর্তে মৃত সবাই। কারণ সময় এবং যতগুলো ঘটনা, এই দুটো ব্যাপারে কেমন যেন সবকিছু এলোমেলো মনে হলো। বেলাল ভাইয়ের বোন তার ঘুম ভাঙে বেলাল ভাইয়ের মায়ের দৌড় দিয়ে যাওয়ার শব্দে। ধপধপিয়ে যখন বেলাল ভাইয়ের মা দৌড় দেয়, ওই শব্দ তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পরে তিনি শুধুমাত্র এটুকু শুনতে পান যে ছেঁচড়ে নিয়ে যাওয়ার শব্দ, ধূপ করে পড়ে যাওয়ার শব্দ। তিনি সেই শব্দগুলো কে করছে সেটা দেখার জন্য বেরিয়ে এসেছিলেন। অবশ্য তার মা তো জাগ না, এটা তো তিনি জানেন, কিন্তু তিনি দেখতে পান যে তার মা পাগলের মতো মাথার চুলগুলো একবার ডান দিকে একবার বাম দিকে, একবার ডান দিকে একবার বাম দিকে এভাবে নাড়াচ্ছিল উঠানা মাঝখানে দাঁড়িয়ে, এবং বেলাল ভাই ঠিক ওই দরজার সামনের যে বারান্দাটা, ওই বারান্দার সামনেই বসা, এবং তিনি এমনভাবে কারোর সাথে কথা বলছেন যেন তিনি সে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। এবং দূরে বসে থাকা বেলাল ভাইয়ের বোন এসব কিছু দেখে তিনি নিজেও হিমশীত হয়েছেন। কিন্তু কি আর করবেন বলুন, কারো পক্ষে সম্ভব না, সম্ভব না। তারপরও তার বোন যতটুকু পেরেছিলেন সহ্য করতে চেষ্টা করেছিলেন, কিন্তু এক পর্যায়ে দেখলেন যে তার মা এবং ভাই দুজনই অজ্ঞান হয়ে পড়ে আছে। সাহায্য চাইলেন, আশপাশ থেকে লোকজন এলো, ঠিক ততক্ষণে আবার তিনি নিজেও পানি ছিটা মেরে তাদের হুঁশ এনেছিলেন, এবং একজন প্রতিবেশীকে এই কথাটা জানায় বেলাল ভাইয়ের বোন। সমস্যার কিন্তু কোনো সমাধান হচ্ছিল না, কারণ ওই জিন উস্তাদ বলেছিলেন যে যেই কোনো মূল্যেই হোক বা যেই কোনো ভাবেই হোক ওই পুতুলটা যদি উদ্ধার না করা যায় তাহলে জানা যাবে না যে সে এখানে কোন ধরনের রিচুয়াল ফলো করছে বা সে কোন কাজ করছে। এবং সমাধান হচ্ছিল না বিধায়, আরো বেশ কয়েক জায়গায় যাবার পরও সমাধান হচ্ছিল না বিধায় বেলাল ভাই আমার শরণাপন্ন হন। বেলাল ভাই জানতেন যে আমি এই কাজটা করি, কিন্তু বেলাল ভাই কখনো আমাকে ব্যক্তিগতভাবে, বেশ কিছু লোকের মতোই তিনিও কখন ব্যক্তিগতভাবে আমাকে কোনো রকমের বিরূপ মনোভাবও দেখাননি, এবং আমার সাথে কখনো বিরূপ ভাবও দেখাননি। বেলাল ভাই আমাকে ফোন দিলেন, এবং আমাকে ফোন দিয়ে তিনি বললেন
দেখো ভাই, আমি রাত্রে ঘুমাতে পারি না, আমাদেরকে ঘুমাতে দেয় না, কাটা মাথা নিয়ে পুরো বাসার মধ্যে ঘোরাফেরা করে। যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি কোনো কিছু একটা করে দাও, আমাদের জীবনটা যতটুকু পারো একটু শান্ত করে দেওয়ার চেষ্টা করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখব। এবং আমি ওনার বাসায় যাই। ওনার বাসায় যখন আমি ঢুকি, ওই এক্স্যাক্ট যেই জায়গাটার মধ্যে ওই পুতুলটা পড়েছিল, আমি ওই ভেতর দিয়ে ঢুকতে ঢুকতেই আমি নিজে সেই পুতুলের একটা ঝলক দেখতে পাই। ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় পুতুলটা পড়েছিল। পরে তো তারা সরিয়ে ফেলেছিল এবং আলটিমেটলি এই জিনিসটা চুরি হয়ে গেছে। যারা চুরি করেছে তারা হয়তো কেউ মানুষ নয়। তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে আমার সামনে যে জায়গাটা দেখানো, ওই জায়গাটার মধ্যেই এরকম একটা ঘটনা ঘটানো হচ্ছে। স্পষ্ট সেরেকে বাইরে কোনো কথা নেই। আমি হেঁটে আরেকটু যাবার পরে বেলাল ভাই রুমের ভেতরে যখন ঢুকলাম, তখন এমন একটা বিশ্রী অনুভূতি এলো আমার, যেন আমি এমন কোনো জায়গায় অবস্থান করছি এই মুহূর্তে যে আমার সব কিছু কেমন যেন হাত পা কাঁপার মতো অনুভূতি, এবং কোনো মতেই আমার এই কষ্টটা সমাধান হচ্ছে না। আমার ঠিক এরকম একটা অনুভব হলো যে এই জায়গাটা না থাকাটাই বেশি ভালো। এই জায়গায় এমন কেউ আছে যে মানুষ না, কিন্তু আমি তো সাধারণ মানুষের ব্যাপারে আগাবো না, আমি তো সাধারণ মানুষের ব্যাপারে ডিল করি না, আমাকে ডিল করতে হবে ওদের সাথে। তখন আমি জানতে পারলাম যে এইখানে একটা পুতুল ছিল, যে পুতুলটা মিসিং। প্রথম দিকে কিন্তু আমাকে আবার পুতুল বলেনি, আমি হয়তো পুতুল বলেছি আপনাদেরকে, কিন্তু আমাকে পুতুল বলেনি, আমাকে বলেছিল ইয়া বড় তাবিজ। ওই শীতেরই রাত, তো আমি বেলাল ভাইদের ড্রয়িং রুমে বসেছিলাম। আমি আশপাশে যে কজন ছিল তাদেরকে আমি বলেছিলাম যে আমার কাছ থেকে একটু দূরে থাকতে। আমার মূল ইন্টেনশন ছিল যে যদি সম্ভব হয় এইখানে আমি সাহেবকে ডেকে আনার। তো তারা যখন অন্য রুমে চলে গেল, আমি ড্রয়িং রুমে বসা, অন্ধকার করে দিয়েছি ইচ্ছে করে। অন্ধকার করা কিন্তু আসলে দরকার পড়ে না আমার, তবুও আমি দিয়েছি। আমার কেন জানি মনে হচ্ছিল যদি আমি অন্ধকার করি তাহলে আমি তাদেরও দেখা পেতে পারি যারা এইখানে এই বাড়িতে কোনো না কোনো কারণে এসেছে। অন্ধকার যখন আমি করে দেই, অদ্ভুতভাবে কিছুক্ষণের মধ্যেই ঘরের মধ্যে একটা আলোর উপস্থিতি আমি টের পাই। আর সেই আলোটা ছিল চাঁদের। জানালার কাচের যে অংশটুকু, সেই অংশটুকু গলে চাঁদ আলোটা ঘরের মধ্যে আসছে। শীতের রাত, কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার একদম। আমি ওই আলোর মধ্যে বসে চিন্তা ভাবনা করছিলাম, এদিক ওদিকে চিন্তা ভাবনা, কিন্তু আমার মনের একটা ইচ্ছা যে আমি সাহেব যদি আমার ডাক শুনতে পারে, তিনি যাতে আমার ডাকে সাড়া দেয়। অনেকের হয়তো মনে হতে পারে অন্ধকারে বসে থাকা অবস্থায় হয়তো আমি এখন চোখে ভুল দেখব, অথবা ভুল দেখছি, কিন্তু আমি চোখে ভুল দেখি না। আমাকে হয় দেখানো হয় অথবা আমি দেখি। আমি কি মনে করে জানো, দরজাটার দিকে তাকাই। আমার কেন জানি মনে হলো যে দরজাটা যদি আমি একবার চাপিয়ে দিই, মানে খোলা রাখা এই দরজাটা যদি আমি একবার চাপিয়ে দিই, এরপরে যদি আমি একটু ফাঁক করে রাখি আবার, তাহলে হয়তো আমি কিছু দেখব। এবং আমার একটা অনুভূতি আমাকে বোঝাচ্ছিল এই বাড়ির আমায় যে জায়গায় বসা, ঠিক আমার বাম হাঁটুটা এই মুহূর্তে যেদিকে পয়েন্ট করছে, মানে আমার বাম হাঁটুটা যেদিকে ইশারা করছে, ঠিক ওই কোণা বরাবর কেউ না কেউ দাঁড়িয়ে আছে ওয়ালের উপরে। আমার এমন অনুভূতি লাগলো। আমি উঠে যেয়ে দরজাটা চাপিয়ে দিই, এবং দরজাটা চাপিয়ে তো দিলাম, বোঝালাম যে আমি দরজা চাপিয়ে দিয়েছি, কিন্তু এরপরে দরজাটা আমি 1.5 ইঞ্চির মতো ফাঁক রাখি এবং দরজা থেকে একটু দূরত্ব বজায় রাখলাম। যদি আচমকা দরজা খুলে আমি কিন্তু সেই ধাক্কায় আহত হতে পারি। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আমার হঠাৎ মনে হলো কে যেন হেঁটে চলে গেল আমার সামনে। ওনাদের উঠানের মধ্যেই কেউ একজন হেঁটে
অপোজিট পাশে চলে গেল, রান্নাঘরের পাশের রুমটার দিকে। আমি তখনও তাকিয়ে আছি। আমি কিন্তু তাদের বাইরের লাইটটাও নিভিয়ে রাখতে বলেছিলাম। এরপর আমি একটা আগ্রাসী নিঃশ্বাসের শব্দ শুনতে পাই। তার কিছুক্ষণ পরেই দরজাটা আস্তে করে লেগে যায়। মানে দরজাটা কিন্তু খুলে যায়নি, দরজাটা লেগে যায়, কারণ 1.5 ইঞ্চির মতো ফাঁকা ছিল ওই জায়গায়, যা দিয়ে আমি দেখছিলাম বাইরের দিকে তাকিয়ে। দরজাটা লেগে যাবার পর কিছু সময় গেল। এরপরে আঙ্গুলের উল্টো দিকের হাড় দিয়ে দরজায় টোকা মানে যেরকম শব্দ হয় এরকম 3বার শব্দ হলো। এরপর দরজাটা আস্তে করে পুরো খুলে গেল, এবং আস্তে করে পুরো যখন খুলে গেল দরজাটা, আমার সামনে তখন ওনাদের বাড়ির উঠানের উপরে কবর খোঁড়া। আমি দেখতে পাচ্ছি একটা কবর এমন ভাবে খোঁড়া, এবং এই কবর খুঁড়তে গিয়ে ফ্লোর ভাঙার কারণে যে ফ্লোর থেকে উঠে আসা রাবিশগুলো পর্যন্ত এক পাশে সুন্দর করে সাজানো, এবং মাটিগুলো আমার সামনে রাখা। আমি দরজা দিয়ে যদি বের হতে যাই তাহলে আমাকে মাটির উপরে এক পা দিয়ে পরে বের হতে হবে, কিন্তু আমি তো দরজা দিয়ে বের হব না। আমি দেখতে পাচ্ছি কবরটা, এবং এটাও দেখতে পাচ্ছি যে কবরটা ভুল দিকে খোঁড়া। যেইভাবে সাধারণভাবে একটা কবর খোঁড়ার কথা ঠিক সেভাবে নয়, কবরটা খোঁড়া ঠিক চাঁদ বরাবর। তার মানে চাঁদ তো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, কবর তো কখনো এইভাবে হয় না। আমি চোখটা বন্ধ করলাম, এবং চোখটা বন্ধ করার পর খুব শান্তভাবে বললাম, আমি কে, মানে আমি আমার পরিচয় দিলাম, এবং আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িতে যারা যেই উদ্দেশ্যে এসেছে তারা যদি নিজেদের উদ্দেশ্য জানায় তাহলে খুব দ্রুতই কোনো একটা সমাধানে পৌঁছানো সম্ভব। কিন্তু আমি এটুকু বুঝি যে তারা তাদের উদ্দেশ্য কোনো মতেই বোঝাবে না, কিন্তু আমি তাদের উদ্দেশ্য জানি, এবং আরো কি কি তাদের চিন্তা ভাবনা আছে সেইটাও আমি জানি। সবচেয়ে বেশি ভালো হয় 2 পক্ষেরই সময় যদি নষ্ট না হয়, 2 পক্ষেরই যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমি আশা করব এই বাড়িতে যারা এই মুহূর্তে অবস্থান করছে, আমি দেখতে পাচ্ছি যে একজন আমার ঠিক বাম দিক বরাবর দেয়ালের উপরে দাঁড়ানো, একজন ডান দিক বরাবর দেয়ালের উপরে দাঁড়ানো, এবং একজন পাশের ঘরের ছাদ বরাবর দাঁড়ানো। আমি এই 3 জনকে উদ্দেশ্য করে বলবো, আপনারা জানেন যে আমি আপনাদের উপস্থিতি টের পাচ্ছি, সুতরাং যে কোনো একটা সমাধানে আমাদের পৌঁছাতে হবে, আপনাদেরকে এইখান থেকেই যেতে হবে। এখন আমি আপনাদের সাথে কোনো বিনিময় মূল্যে যাব না, যেতে আপনাদের হবে, কিন্তু আমি চাইব খুব সুন্দরভাবে যাতে আপনারা চলে যান। আমি যখন এই কথাটা বললাম, ওনাদের টিনের চালের উপর এটা ঢিল পড়ে একেবারে সজোরে। ওই শব্দে যে কোনো লোক চমকে যাবে। তখন আমি বুঝতে পারলাম যে শব্দের অর্থটা হচ্ছে না, তারা যাবে না এখান থেকে। আমি তখন তাদেরকে বললাম, ঠিক আছে, জিনিসপত্র তো সরিয়ে ফেলেছেন, কোনো সমস্যা নেই, আমারও লোক আছে, তারা আসবে, তারা দেখবে, এরপর কিভাবে আপনাদেরকে এখান থেকে সরাতে হয় এটা তারা জানাবে আমাকে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। তো ওই সময় হলো কি, আরেকটা ঢিল ঠিক দরজার সামনে এসে পড়লো। আমি কিন্তু ততক্ষণ দরজার সামনে থেকে সরে গিয়েছি, বের হইনি, কিন্তু দরজার সামনে থাকাই যাবে না, এটা হবে বোকামি। তখন আমি দেখতে পাই একটা ঢিল মারলো, যে ঢিলের অস্তিত্ব নেই, কিন্তু আমি বুঝতে পারলাম যে দরজার সামনে পড়েছে ঢিলটা, এবং ঢিলটা পরেই কয়েক টুকরো হয়ে গেছে, কিন্তু আসলে পড়েনি। তো যখন এই ঢিলটা মারলো তখন আমি বুঝতে পারলাম যে ওরা চাচ্ছে যে তাই আমি বাইরের দিকে থাকাই। তাই আমি নিরাপদ দূরত্বে যেয়ে একটু উকি দেওয়ার মতো করে তাকাই। যখন আমি উকি দেওয়ার মতো করে তাকাই তখন আমি দেখতে পাই যে একদম কুচকুচে কালো একটা মানুষ দাঁড়ানো, এবং তার মুখ ভর্তি সাদা দাড়ি,
এত স্পষ্ট যেটা কল্পনা করা যাবে না। সেই ব্যক্তির হাতে একটা দড়ি, এবং সেই দড়িতে বেলাল ভাই গলায় ফাঁস লেগে থাকা অবস্থায় ঝুলে আছেন। তার হাতের মুঠির মধ্যে সেই দড়িটা, এবং বেলাল ভাই এমনভাবে ঝুলে আছেন যেন তিনি এই দড়িতে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। ওই কবরের অর্ধেকের মধ্যে তার কবরের নিচের অংশটুকু, এবং বাকি অংশটুকু কবরের উপরে আমি দেখতে পাচ্ছিলাম। আমাকে সেই ব্যক্তি ওই দড়ি ধরে রাখা হাতের কাছে অন্য একটা হাত নিয়ে বেলাল ভাইকে দেখিয়ে ইশারা দিয়ে, এরপরে আমার দিকে ইশারা করে সোজা তাক করে আর কি বোঝালো, বেলালের ক্ষতি যা তাক করার তা তারা করবে, এবং কিছু করেছেও। কিন্তু আমার কথাবার্তা বা আমার উপস্থিতিটা ওরা পছন্দ করছে না। বুঝিয়ে দিল, এমনকি আমাকে বুঝিয়ে দিল যে ওরা আমার ক্ষতি করবেই। আমি কিন্তু কোনো কথা আর বলিনি। আমি সেখান থেকে একটু সরে আসি এবং এসে ওনাদের ড্রয়িং রুমের সোফাতে যেয়ে বসি। আমি বসে আছি, দরজা কিন্তু খোলা, দরজা কিন্তু অনেকক্ষণ ধরে খোলা। আমি মাটির দিকে তাকিয়ে আছি, কারণ মাটিগুলো কিন্তু দরজার সামনে এক পা উঁচু, এরকম উঁচু অবস্থায় রাখা। কিন্তু কখন যেন চোখটা একটু লেগে আসে আমার। অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ লেগে আসে, এবং চোখটা লেগে আসার পরপরে যখন আবার আমি একেবারে চমকে উঠে জেগে উঠলাম, কোনো কিছু নেই। এদিকে প্রায় 1 ঘন্টা চলে গেছে, মানে আমি 1 ঘন্টার মতো ঘুমিয়ে গিয়েছিলাম। কেউ আমাকে ডাকেনি, আমি আর কাউকে দেখতে পেলাম না। তখন আমি বেলাল ভাইকে বলে ওনার বাসা থেকে বের হয়ে আসি। রাতের বেলা আমি আমির সাহেবকে নাম ঠিকানাগুলো দিয়ে আমি বলি, এই হচ্ছে যে ব্যাপারগুলোর কথা আমি আপনাদেরকে বললাম। আমির সাহেব বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি খবর নিয়ে জানাচ্ছি। ভোর রাতের দিকে আমির সাহেব এসেই আমাকে বললেন যে আসলে ক্ষতিটা করেছে কে। আমির সাহেব আমাকে বলেছিলেন, দেখো আমি এদের নামে অনেকগুলো কালা জাদু দেখতে পাচ্ছি। কালো জাদু এবং কালা জাদুর মধ্যে একটা তফাৎ আছে। যারা এই জাদুটা করে তারা কালা, এবং তারা অতি কালো। তাদের অন্যান্য অঙ্গ উজ্জ্বল হলেও তাদের শরীরের বাকি অংশগুলো একদম কালো, নিকষ কালো। এবং এদেরকে এইখানে পাঠিয়েছে এই বেলালের ফুফা। এখন ফুফার উদ্দেশ্যটা কি, ওটা জানার পেছনে আমি সময় ব্যয় করতে চাইনি। হ্যাঁ, এটা ঠিক, যদি সেই পুতুলটা খুঁজে পাওয়া যায় তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু এখন সমস্যাটা একটু গাঢ় অবস্থায় আছে, কারণ সেই জিনেরা ইতোমধ্যেই লোকজনের চোখের সামনে এসে দেখা দিতে শুরু করেছে। তার মানে তারা অনেক আগে থেকে ঘাঁটি গেড়ে রেখেছিল। এখন ঘাঁটিটা এইভাবে গেড়ে রাখার কারণে এই ঘাঁটিটা একদমই মজবুত। আমি জিজ্ঞেস করলাম, এখন উপায় কি, এদেরকে কিভাবে বের করা যেতে পারে? আমি সব বললেন যে উপায় একটাই, তারা ঠিকঠাক মতো যাতে নামাজ কালাম আদায় করে এবং কিছুদিনের জন্য বাড়িটা যাতে ছেড়ে দেয়। কিছুদিনের জন্য যখন বাড়ি থেকে তারা দূরে থাকবে, তারা যখন এইখানে আর রক্ত মাংসের মানুষও পাবে না অথবা পশু পাখি কোনো কিছু তারা পাবে না, তখন তারা আর কোনো কিছু খেতে পারবে না। তারা কিন্তু ধীরে 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 এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। এই মুহূর্তেই তাদের সাথে কোনো রকমের কনফ্লিক্টে না যেয়ে, তাদের সাথে কোনো রকমের খুনাখুনির মধ্যে না ঢুকে, এই একটা মাত্র সলিউশন আমি তোমাকে দিচ্ছি, তারা অন্য কোথাও ঘুরতে চলে যায়। এই বাড়িতে কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো করার পর অপেক্ষা করতে হবে যাতে ওদের কাজের প্রভাবটা, ওদের ক্ষতির প্রভাবটা যাতে নেমে আসে। এবং বেলালকে আমি সব বলে দেন সে যাতে খুবই সাবধান থাকে, কারণ রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো ঘটনাই ঘটতে পারে বেলাল ভাইয়ের সাথে। তা আমি আর কি বেলাল ভাইকে জানিয়ে রাখলাম, এবং বেলাল ভাইকে বলার পরই
বেলাল ভাই আমাকে বলেন যে ঠিক আছে, তিনি বাড়ি খালি করে দেবেন কিছু দেওয়ার জন্য, মানে জিনিসপত্র তারা নিতে পারবেন না কিন্তু খালি রাখবেন। এবং আমির সাহেবের স্পেসিফিক ভাবে বলা ছিল দুটো রুম বাদে আর অন্য কোনো রুম খোলা রাখা লাগবে না। একটা হচ্ছে ডাইনিং টেবিলের যে অংশটা, এবং আরেকটা হচ্ছে যে ডাইনিং টেবিলের পরে একটা ছোটখাটো রুম আছে, যে রুমে অন্যান্য জিনিসপত্র স্টোর রুমের মতো করে রাখা। এই দুটো রুমের মধ্যেই সমস্যা সবচেয়ে বেশি ছিল। এমনকি আমির সাহেবের ধারণা ছিল যে হয়তো স্টোর রুমেই দেয়ালের ভেতরে তাবিজ হয়তো পুঁতে রাখা, কিন্তু তিনি খুঁজে আসলে দেখতে পারেননি। অনেক সময় চাইলেও তারা তাবিজকে দেখতে পারে না, বা কুফুরি বা বান এই সমস্ত জিনিসকে দেখতে পারে না। কারণ কিভাবে দেখবে? যদি সৃষ্টিকর্তা ব্যারিয়ার সৃষ্টি করে রাখেন তাহলে কারোর পক্ষে দেখা সম্ভব নয়। তো আমির সাহেবদের কথা অনুযায়ী আমি ওই বাড়িতে প্রবেশ করি, এবং উনি যেই নির্ধারিত একটা কাগজে যে তদবির লিখে দিয়েছিলেন, সেই তদবিরটা আমি এমনভাবে একটা কাপের মধ্যে কর্পূর রেখে সে তদবিরটা ব্যবহার করি, যাতে করে হচ্ছে কি কর্পূর একটা হিট জেনারেট করছে, সেই সাথে যে আগুনের কথাটা আমি বললাম সেই আগুনটা একটা হিট জেনারেট করছে। এই দুটো হিটে সংস্পর্শে থাকা অবস্থায় ওই কাগজের মধ্যে যেই তদবিরটি লেখা থাকুক সেটা অ্যাম্পলিফাই হবে, এবং সেটাই হলো। ওনারা বাড়িতে তো চলে গেলেন, ভাই ছেলে চলে গেলেন। বাড়িটা আমার হাতে ছিল একদিনের মতো। আমি যখন বাড়ির ভিতরে ঘুরি, বারবার কেন জানি মনে হচ্ছিল যে যেই জায়গাটায় কবরটা দেখাচ্ছে বারবার, এইখানে কি কিছু আছে কিনা। ইম্পসিবল কিন্তু না। আমি আমির সাহেবকে সাথে সাথে বলি যে আমাদেরকে একটু দেখার দরকার যে এই গরু, এই যে উঠানের মধ্যে যে জায়গাটার মধ্যে বারবার আমি কবর দেখেছি বা অন্য লোকেরও কবর দেখেছি, এইখানে আবার কি ওরা কোনো কিছু পুঁতে রেখেছে কিনা। তো আমির সাহেব বললেন যে হ্যাঁ, তুমি একটা চেষ্টা করে দেখো, খুলে দেখো। কারণ আমার নজরে যেহেতু এখন পড়ছে না, তার মানে এই নয় যে এখানে কোনো কিছু নেই। তখন আমি পরের দিন কিছু লোক ম্যানেজ করে বেলাল ভাইকে ডাকিয়ে এনে বললাম যে আমার কেন জানি মনে হয় এখানে কোনো সমস্যা থাকতে পারে, আমরা এখানে একটু খুঁজি। তো বেলাল ভাইয়ের অনুমতি নিয়ে ইটের গাঁথনিগুলো সরানোর পর মাটি সরাতে যেয়ে অল্প কিছু দূর যাবার পরেই আমি একটা পিতলের পাত্র দেখতে পাই, যে পাত্রটার মুখটা লাল কাপড় দিয়ে একদম ঢাকা দেওয়া। ওই পাত্র খোলার পরে আমি ওই পাত্রের ভেতর একটা তাবিজ পাই, এবং সেই তাবিজটা ছিল অন্য সমস্ত জিনিসপত্র থেকে আলাদা। মনে হবে এই তাবিজের উপরে কম করে হলো 22 বার কি 24 বার, অথবা এর চেয়ে বেশি জোর সংখ্যায় কাগজ ভাগ করা, মানে কাগজকে ভাঁজ করে চাপিয়ে রাখা। তার মানে এই না যে একটাই কাগজ বারবার চাপা হয়েছে, এরকম না, অন্যান্য কাগজ দিয়ে সেটা পেঁচানো। সে সাথে সে পাত্রের ভেতরে ছিল একটা ছোট্ট বাচ্চা সাপ, মৃত বাচ্চা সাপ, একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এবং সেই পাত্রের ভেতরে ছিল কাঁচা সুপারি এবং কতগুলো চুল এবং কতগুলো কাপড়ের টুকরো। আমি এই জিনিসগুলো উদ্ধার করার পরে আমি বেলাল ভাইকে বললাম পাতিলটা সহ এই জিনিসগুলো দ্রুত কোন নদীতে যেয়ে যাতে তিনি ফেলে দেন, এবং আমার কথা মতো তিনি টঙ্গিতে যেয়ে তুরাগ নদীর উপরে ওই জিনিসপত্রগুলো ফেলে দেন, ঠিক যেভাবে আমি বলেছি। একটা স্পেসিফিক ওয়েতে আমি এই কাজটাকে করতে বলেছিলাম, এবং তিনি সেই কাজটা সমাধান করেন। এবং আল্লাহর রহমতে এরপরে তাদের কোনো রকমের ক্ষতি হয়নি। আমির সাহেব আমাকে বলেছিলেন যে তার ফুফা ক্ষতি করার উদ্দেশ্যে তো পাঠিয়েছে, এই যে জিনেরা এখানে এসছে, যে মানে চালান করা যে জিনেরা এখানে এসছে, এরা এমন ধরনের কালা জাদু ব্যবহার করলো যে কালা জাদুর বিরুদ্ধে কেবল একটা মাত্রই অপশন আছে, জাদু যে বস্তু দিয়ে করা হয়েছে সেই বস্তুকে ট্র্যাক করে সেই বস্তুর দ্বারাই জানা যে এখানে কোন পদ্ধতি তারা অনুসরণ করেছে। এর বাইরে কোন রকমের শক্তি দ্বারা সহজে তাদের পক্ষে
কি ক্ষতি করেছে তারা, সেটা আইডেন্টিফাই করা সম্ভব না। তা আমির সাহেব বলে দিয়েছিলেন যে এইখানে এমন কিছু জিন থাকে যারা কালা জাদুতে ওস্তাদ এবং তারা খুবই ভয়ঙ্কর। তা আমি সেই ঠিকানাটা জানতাম, কোন ঠিকানার কথা আমির সাহেব বলছেন। তো এরপরে বেলাল ভাইদের সাথে আর কোন রকম সমস্যা আজ পর্যন্ত হয়নি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামিন আনসারি মায়াবাধিকতার আজকের এপিসোডে সবাইকে জানাই স্বাগতম। বিগত 2-1 এপিসোডে আপনারা হয়তো আমার কিছু ছোটো ঘটনা শুনেছেন সংগ্রহ করা। তো আজকের এপিসোডেও আমি হাজির হয়েছি ছোট ঘটনা নিয়ে। তবে যেটা বলতে হয় যে রহিম হুজুরের ঘটনা যে সুমন ভাই পাঠিয়ে থাকেন, তিনি এই সপ্তাহে আমাকে ঘটনা দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে তিনি ঘটনা পাঠাতে পারেননি দেখে আমি এই সপ্তাহে ওনার ঘটনা শেয়ার করতে পারছি না। ইনশাআল্লাহ খুব দ্রুত ওনার ঘটনা আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হব। যাই হোক, যেটা বলছিলাম যে ছোট ঘটনা নিয়ে আবার আমি হাজির হয়েছি। অনেক শ্রোতারাই কিন্তু আমাদের ছোট ঘটনা মেল করে থাকছেন, এবং যেগুলো বেশ ভয়ঙ্কর এবং গতানুগতিক ধারার বাইরে ঘটনা। তো যাই হোক, আজকে শুরুতে যে ঘটনাটি শেয়ার করব, এটি আমাদেরকে পাঠিয়েছেন যে ভাই, তিনি গাজীপুরে থাকেন। ওনার নাম হৃদয় এবং তিনি গার্মেন্টসে চাকরি করেন, এবং বলেন যে প্রতিবার দিন অনেক আগে থেকে শুনেন। তো এই ঘটনাটি তিনি কালেক্ট করেন ওনার এক প্রতিবেশী এক মামার কাছ থেকে, যার নাম জলিল। তো সেই মামার ওনার এক আঙ্কেল আছে, যার নাম হচ্ছে করিম। উনি তাকে মামা হিসাবে সম্বোধন করেছেন। তো উনি যেভাবে ঘটনাটি সংগ্রহ করেছে আমি সেভাবে বলছি। তো করিম মামার বাসা এটা নাকি যেখানে ছিল, এটা ওনার অফিস থেকে অনেক দূরে ছিল যখন তিনি জব করতেন। তো দেখা গেলো যে ওনার বাসায় যাতায়াতে খুব সমস্যা হয়। তো তিনি করেন কি, তার বাসাটা চেঞ্জ করে ঠিক অফিসের কাছে, খুব কাছাকাছি একটা বাসাটা নেয়। বাসার পরিবেশটা অনেক নির্জন একটা জায়গায় ছিল, কেমন যেন একটা থমথমে পরিবেশ, এবং বলা যায় যে আশেপাশে লোক সমাগম পুরোপুরি কম, কিন্তু পরিবেশটা সুন্দর দেখে, বাসাটা সুন্দর দেখে তারা নেওয়া হয়েছিল। সেই বাসাটায় মাত্র 2টা রুম ছিল, যেহেতু তিনি একাই, তো এটা তার জন্য খুব এনাফ একটা বাসা ছিল 2 রুমটা, এবং একটা রুম দেখা যেত ম্যাক্সিমাম সময় খালি পড়ে থাকতো, এবং আরেকটা রুম তো তিনি ভাড়া নিয়ে সেটা তিনি থাকছেন। তো দেখা গেলো যে কম টাকা একটা সুন্দর বাসায় তিনি পেয়ে যান, তো তিনি সেটা উঠেও যান। তো প্রথম কয়েকদিন তেমন কিছু আসলে সেই বাসায় তার সাথে ঘটেনি, কিন্তু প্রায় 1 সপ্তাহ খানিক পর থেকে শুরু হয় ওনার সাথে একটার পর একটা ঘটনা, মানে প্যারানর্মাল ঘটনা। তো একদিন রাতে মামা তিনি ঘুমিয়ে আছেন। মাঝরাতে সেই করিম মামার ঘুম ভাঙে আগরবাতির একটা গ্রানে। মামা ঘুম থেকে উঠে রুমের বাইরে বের হয় আর দেখে ওনার রুমের পাশের রুমের দরজাটা খোলা, যেটা কিন্তু লাগানো ছিল, আর সেই রুম থেকে এরকম ভেসে আছে আগরবাতির গ্রান, এবং খুব কড়া একটা গ্রান ছিল। তো তিনি তখন সেই রুমের সামনে যায় আর দেখতে পায় যে রুমের ভেতরে রাখা আছে একটা খাটিয়া, লাশের খাটিয়া, এবং তাতে কাফনে মোড়ানো লাশ। আর সেই খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে একজন হুজুর ধরনের পোশাক পরা একটা লোক, কিন্তু সেই লোকটার মুখ দেখা যাচ্ছিল না ওভাবে। তখন সেই লোকটা এরকম মামাকে বলে উঠলো যে, কী ভাবছো, এখানে কে মারা গিয়েছে এটাই তো ভাবছো? তো মামা যেটা দেখছে তার কিন্তু যতটা না ভয় লাগছে, তার থেকে তার কাছে বেশ অবাক লাগছে, এগুলো তিনি কী দেখছেন। তো তিনি লোকটাকে উদ্দেশ্য করে বললেন যে, হ্যাঁ, কিন্তু আপনি আমার মনের কথা কীভাবে বুঝলেন? তখন সেই লোকটি বলে যে, বুঝি আমি সবাই বুঝি। আচ্ছা, এত চিন্তা করার কিছু নেই, তুমি লাস্টের মুখের কাপড় সরিয়ে দেখো যে কে মারা গেছে। মানে সেই লোকটি এই কথা বলছে, এবং তখন বলছে তুমি চিনতে পারবে, কোনো সমস্যা নেই, কাপড়টা সরিয়ে দেখো। তো সেই করিম মামা তখন সেই লোকটার কথা মতো লাশের সামনে যে মুখের কাপড়টা নিজে থেকে সরাতেই অনেক ভয় পেয়ে যায়। তিনি বেশ কয়েকবার তাকিয়ে দেখছে যে সে পাশের লোকটা মুচকি মুচকি হাসছে। মামা দৃশ্যটা দেখে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ তিনি যেটা দেখেছিলেন সেটা ছিলেন তিনি নিজেই। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তিনি দেখেন যে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, এবং তিনি বাসার ঠিক মধ্যবর্তী একটা স্থানে পড়ে আছেন। তো মামা এরকম তিনি বিশেষ কারোর সাথে তখন শেয়ার করে না, আর এটা বেশি মাথাও ঘামায় না। তিনি ভাবেন হয়তো ঘুমের মধ্যে এরকম তিনি ঘটেছে, এগুলো দেখেছেন, কারণ তার কাছে বেশ কল্পনীয় লাগছিল, এবং তিনি এগুলো বিশ্বাস করতেন না, প্যারানর্মাল বিষয়গুলো।
তারপর তিনি উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়েন এবং পরের দিন অফিসে এরকম তিনি যান এবং অফিস থেকে তিনি দেখা যায় কাজ করতে করতে প্রায় রাতে আসতে তার সময় লেগে যায়। তো দেখা যায় যে রাতে তিনি বা সেদিন রাতে অনেক তার সময় কাজে মানে দেখা যায় অনেক সময় চলে যায়, প্রায় 12টা-12টার দিকে তিনি বাসায় আসেন এবং তিনি সারাদিনের কথাগুলো ভুলে যায় যে গত রাতে কী হয়েছিল। তো তিনি ফ্রেশ হয়ে রুমে ঢুকে একা মানুষের রাতের খাবারটা ওই বাইরে থেকে এসেছিল। তো যাই হোক, তিনি আবার ঘুমিয়ে পড়ে। তো ঘুমানোর পরে তিনি স্বপ্ন দেখছে যে যেই হুজুর ধরনের লোকটাকে যাকে তিনি দেখেছিল, তখন সেই লোকটা তার স্বপ্নে এসে বলছে যে তোর সময় শেষ হয়ে গিয়েছে, তুই আর বেশি দিন বাঁচতে পারবি না, আমি তোকে নিয়ে যাবো। এই কথাগুলো একটার পর একটা বলছে। তখন সেই করিম মামা তিনি নাকি দেখে এটা বেশ তার ভয় লাগে এবং তার ঘুমটা ভেঙে যায়। সেদিন রাতে তিনি আর ঘুমাতে পারেন না। তার কথা যে তার মনের মধ্যে একটা টেনশন কাজ করে, তার পরপর দু রাতে এরকম বলে কী ঘটছে। তিনি তখন তার আম্মাকে কথাটা জানায় এবং এগুলো তার কী সমস্যা হচ্ছে। তো তার মা এরকম সেই নানি তিনি একটা হুজুরের সাথে কথা বলেন এবং হুজুর যেটা বলেন যে তিনি সব কিছু খোঁজ খবর নিয়ে বলেন যে 2-1 দিন পর তিনি জানাবেন যে সেই সমস্যাটা কী। তো অনেক খোঁজ নিয়ে জানা যায় যে সেই হুজুরটি বলে যে সেই করিম মামার উপর নাকি কালো জাদু করা হয়েছিল এবং যেটা হয়েছে যে ওনার অফিসেরই কোনো এক কলিগ ক্ষোভের বসে তার উপর কালো জাদু করে এবং মামা খুব অল্প সময় হয়তো অফিসে খুব ভালো একটা পারফরমেন্স করেছিল, সেই লোকটাগুলো আসলে পছন্দ করেনি এবং সেই লোকটা নাকি এরকম কাজ করে থাকে। তো সেরকম জিনের মাধ্যমে তাবিজগুলা কালো কালো জাদু করে তাবিজের মাধ্যমে তারপর সেই হুজুর তার ভালো জিন দ্বারা নাকি তাবিজগুলোকে ধ্বংস করে ফেলে এবং এরপর থেকে নাকি আসলে সেই মামার কোনো সমস্যা আর হয়নি। তো এটা ছিল হৃদয় ভাইয়ের সংগ্রহ করা একটি ঘটনা। ধন্যবাদ ভাইকে এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি আবু সালেহ ভাই, ওনার বাড়ি দিনাজপুর এবং তিনি তার এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু ঘটনা সংগ্রহ করেছেন, যার সাথে প্রায় সময় প্রতিনিয়ত টুকটাক ঘটনা ঘটেই থাকে, অবাক করা বেশ ভয়ঙ্কর ঘটনা ঘটেই থাকে তার জীবনে। সেই বড় ভাইয়ের বেশ কিছু ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো আসলে আজকে এই সালেহ ভাই আমাদেরকে পাঠিয়েছেন, আবু সালেহ ভাই। তো যাচ্ছি সেই ঘটনায়। তো তিনি যেটা বলেন যে তার সেই বড় ভাইয়ের নাম সোহেল রানা, ওনার বাসা লালমনিরহাট জেলার তিস্তা বাজারে। তো ওনার সাথে ছোটোখাটো সবসময় যেটা বলা হচ্ছে ঘটনা ঘটেই থাকে। যেমন প্রথম যে ঘটনাটা ঘটে, ওনার বাসার কাছেই একটা ধান ক্ষেত আছে। তো তিনি যাচ্ছে যে তার ধান ক্ষেতে ধান দেখতে, এটা সন্ধ্যার পর কোনো একটা সময় হয়তো হবে। তো তিনি হাঁটছিলেন, কিছুটা সময় হাঁটার পর তিনি লক্ষ্য করলেন যে আজকে ধান ক্ষেতের রাস্তা যাওয়াটা কেমন জানি তার কাছে অপরিচিত লাগছে। তারপরে বেশ কিছু সময় হাঁটার পর তিনি একজনকে দেখলেন সামনের দিকে এরকম হেঁটে হেঁটে আসতেছে। তাকে প্রশ্ন করলেন যে আচ্ছা, মিয়াবাড়ির ভিটাটা কোন পাশে বলতে পারেন? মানে এই ভিটাটাই ছিল ওনাদের নিজস্ব ভিটা, কারণ ওনার কাছে সব কনফিউশন লাগছিল যে আসলে তার এই ভিটাটা গেল কোথায়। তিনি হাঁটছেন এবং স্বল্প দূরত্বে 5-10 মিনিট রাস্তা সেটাই হাঁটছেন, কিন্তু ভিটা পাচ্ছেন না। তখন সেই লোক বলল যে কোন মিয়াবাড়ি ভিটা? তখন সেই সোহেল ভাই বলল যে তিস্তা বাজারে যে মিয়াবাড়ি ভিটা আছে না ওইটা। তখন সেই লোকটা দেখে বলে যে ভাই এটা তো এখানে না, এখান থেকে আরও 5 কিলো দূরে। তখন সোহেল ভাই বেশ অবাক হয়ে যান, কারণ তার বাড়ির থেকে তার যেই ধান ক্ষেতের যে ভিটাটা তাদের ছিল এটা 5-10 মিনিট দূরত্ব ছিল, কিন্তু তিনি তখন যেটা লক্ষ্য করলেন যে ভিটায় তিনি দাঁড়িয়ে আছেন সেটা ছিল 5 কিলো দূরে। সেখানে হেঁটে আসা এই 5-10 মিনিটে সম্ভব না, কম করে হলেও প্রায় 1 ঘন্টার কাছাকাছি তাকে হাঁটতে হবে গ্রামের রাস্তাতে হেঁটে গেলে। এটা একটা বেশ অবাক করা তার সাথে একটা ঘটনা ঘটেছিল। আরেকদিন রাতের ঘটনা, তখন এই সোহেল ভাই তিনি অটো রিক্সা চালাতেন গ্রামে। তো রাত 11টার দিকে পাশের বাসার থেকে একটা লোক আসলো এবং এসে বললো যে তার মেয়ে আর মেয়ের জামাই আসছে বিকেলে তাদের বাসায় বেড়াতে। তো হঠাৎ খবর আসলো যে তার মানে মেয়ের শ্বশুর মারা গিয়েছে। তখন সোহেল ভাইকে রিকোয়েস্ট করলো যে তাদেরকে একটু বাসায় নিয়ে দিয়ে আসতে হবে আর কি। তো সোহেল ভাই তাদেরকে নিয়ে প্রায় রাত্রে এরকম 11:30-12টার দিকে রওনা দিল। তো যাওয়ার সময় কোনো সমস্যা হলো না। রাত আনুমানিক 2টার দিকে তাদেরকে নামিয়ে দিয়ে আবার সে বাসার দিকে আসছে। সে সময় ছিল ভাদ্র মাস। রাত 2টার পর বেশ ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, মানে বলা যায় যে শীতের প্রায় আগমন। ভালো লাগছিল তার।
কিছু সময় হঠাৎ জোরে বাতাস বইতে লাগলো গাছেরগুলোর মধ্যে, গাছগুলো তুলছে খুব, মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে এরিয়াটায় উনি আছে সেখানে গাছপালা খুব দুলছে, কিন্তু সামনে যা দেখছে গাছপালা কোনো নর্মাল কোনো সমস্যা নেই, বাট ওনার এরিয়াটাতেই গাছপালা তুলছিল। তো তিনি অনুভব করছেন যে গাছ, যে আম গাছের পাশে যাচ্ছিল সেটাতে আম পড়তেছে এই বাতাসে। তো তিনি ভাবলেন যে আম কুড়া নিয়ে যাই, যেহেতু আম খেতে হবে, আম খুব টেস্ট, ভেতরাতে পড়তেছে, এরকম কেউ নাই আশেপাশে। তো তিনি তার অটোটা থামায়, যেই না পা বেড়েছেন নামার জন্য, তার তখন মনে হলো এটা তো আমের সিজন না যে আম পড়বে গাছ থেকে। তিনি এই পরিবেশটা দেখে বেশ ভয় পেয়ে যান এবং বুঝে যান যে এটা আসলে তার সাথে কেউ কোনো কিছু, মানে কোনো খারাপ কিছু এখানে তাকে আক্রমণ করতে পারে। তিনি সেটা বুঝে গিয়েছিলেন এবং সেখান থেকে 1 মিনিট দেরি না করে তিনি বাসার দিকে রওনা দেন। তার 1 ঘন্টা পর তিনি হঠাৎ বাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে যান, কারণ তার বাসা যাওয়ার পথে তো কোনো বাস ছাড়ছিল না। তো তিনি পিছনে দেখেন যে তিনি কোথায় আছেন। যেই না তিনি পিছনে তাকিয়েছেন, তিনি তো পুরো আশ্চর্য এবং চমকে গেছেন, কারণ তিনি যে পাশ থেকে আসছেন সে পথটা এমন হলো যে দুপাশে 2টা পুকুর, মাঝখান দিয়ে সরু একটা পথ, এটা দিয়ে অটো চালিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব না। মানে তিনি কিছুক্ষণ আগে যে রাস্তার অতিক্রম করেছিলেন সেটা পিছে ফিরে দেখছে সেটা সেই রাস্তা না, সেখানে দুপাশে পুকুর আর মাঝখানে সরু রাস্তা। তিনি কোনো রকম দোয়া-দুরুদ পড়ে তখন সেই রাস্তা দিয়ে কোনো রকম পার হন। পরে তিনি অনেক হুজুর কবিরাজ দেখান এবং ইমাম সাহেবদেরকে দেখিয়েছেন, কিন্তু আসলে তার কোনো রকম সমস্যার সমাধান হয়নি। পরে তার আরেকটা ঘটনা ঘটে, যেটা 2021 সালে তিনি তখন ঘুরতে যান সেন্ট মার্টিন দ্বীপ। সেখানে একটা কাজের সন্ধানও তিনি পেয়ে যান। তো দেখা যায় যে তিনি সেখানে ঠিক করেন যে কাজ করবেন। তো তিনি এরকম একটি হোটেলে 1 রুম সার্ভিস দিবে, হোটেল রুমে সার্ভিস দিবে, সেই কাজটা নেন। তো সেখানে তার দায়িত্ব ছিল 8টা রুম। সেই 8 রুমের সবগুলোতে তাকে কাজ করা লাগতো। তো প্রতিদিন তো আর সব রুম এরকম ভাড়া হতো না, তো যে রুমটা ফাঁকা থাকতো তিনি সেই রুমটায় তিনি সেই রাতে থাকতেন। তো একদিন সব রুম ভাড়া হয়ে যায়, তো তিনি সেদিন রাতে থাকবেন হলো সে এখানে নামাজ পড়ায় সেই রুমটাতে। সেখানে একটা রুমই আছে টিনের চালের, তার রুমটা তো সুন্দর করে এক রুমটা এরকম ছিল সাজানো গোছানো, তো যেখানে মানুষজন নামাজ পড়ে আর কি। তো তিনি সেখানে থাকেন আর রাতে তার হোটেল ম্যানেজারকে বলেন যে তিনি সেখানে থাকবেন। তো সেখানে আরও 2-1জন রুম সার্ভিসের লোক ছিল, তারা বলল যে তুমি যে একা ওখানে থাকবা সেই রুমে, তুমি ভয় টয় পাও না কিন্তু, হ্যাঁ। তো তিনি একটু মুচকি এসে বলতেছেন যে এখানে ভয় পাওয়ার কী আছে। তো রাত্রে 11টার দিকে তিনি একাই সেই নামাজ পড়ার ঘরে শুতে চলে যান। ঘরটা বেশ নিরিবিলি ছিল এবং অন্ধকার ছিল, এবং বলা যায় যে চারপাশে সেরকম জানালা ছিল না, একটাই দরজা, টিনের চাল দিয়ে ফোঁটা দিয়ে টুকটাক যে আলো আসে এটুকুই। তো তিনি রাতে 1টার পরে হঠাৎ অনুভব করলেন বাহির থেকে খুব বাতাস বইছে। তিনি টিনের চালের যে পাতা পড়ার শব্দ সেটা থেকে তিনি বুঝতে পারলেন। দুঃখিত, এখানে একটা বলা ভুল হয়েছে যে এখানে সেখানে হয়তো বা কোনো একটা জানালা ছিল সেই রুমটার মধ্যে। যাই হোক, তো আশেপাশে তো যেটা যারা সেন্ট মার্টিনে গিয়েছে জানে যে রাতের বেশ অন্ধকারই থাকে। যাই হোক, তো ঝড়ের মধ্যে এরকম বাতাস বইছে। আর একটা জিনিস তিনি লক্ষ্য করেন, দেখেন যে ঘরে একটা আলো, খুব চিকন একটা আলো, দেখা গেল যে তিনি দেখছেন টিনের ফুটো দিয়ে ঢুকেছে, এবং সেই আলোটা, মানে তিনি যে ঘরে ছিল এখানে খুব টিনের 2-1টা ফুটা ছিল, তিনি দেখছে যে টিনের ফুটো দিয়ে হঠাৎ করে আলো ঢুকলো এবং পুরাটা ঘর নাকি সেই আলোটা অনেকক্ষণ ধরে ঘুরপাক ছিল, এবং যতক্ষণ সেই আলোটা ছিল তখনই কিন্তু বাইরে প্রচণ্ড বাতাস চারপাশে বইছিল। এবং তিনি যেহেতু আগে এরকম তো না তার প্যারানর্মাল এক্সপিরিয়েন্সগুলো ছিল, তখন তিনি বুঝে গিয়েছিলেন যে এটা আসলে কিছু একটা এখানে ঘটছে, এবং তিনি কোনো রকম ভয়ে রাতটা কাটিয়ে দেন। যথারীতি রাতে শেষ হওয়ার পরের দিন তিনি বিষয়টা কাউকে কিছু বলেন না। তো পরের দিনও দেখা যায় যে সব রুম বুক ছিল, তো হোটেলে তিনি আবার সেই টিনের ঘরে শুতে যান যেখানে নামাজ পড়া হতো। তো তিনি শুয়ে পড়েন এবং ঘুমিয়ে যান। তো হঠাৎ তার ঘুম ভাঙে যে মৌমাছির মতো ভনভন শব্দে, মনে হচ্ছে বাইরে হাজার হাজার মৌমাছি ঘুরতেছে। তো তিনি যেটা খেয়াল করেন যে আশেপাশে বাইরে তাকান, দেখেন কোনো কিছুই নাই, কিন্তু তারপর যেটা ঘটে যে তার আসলে এই আওয়াজটা কোনোভাবেই থামছিল না। তো কোনোরকম তিনি সেই রাতটা পার করেন এবং দেখা যায় যে অদ্ভুত আওয়াজ সেই রাতে নাকি এরকম হচ্ছিল, যেটা তার কাছে বেশ ভয় লাগে। তো পরের দিন সকালে তিনি হোটেল ম্যানেজারকে সব কিছু খুলে বলেন যে আসলে তিনি কী দেখেছেন বা কী হয়েছে। তখন সেই ম্যানেজার বলে, দেখো এটা এমন একটা দ্বীপ সমুদ্রের মাঝখানে, 12 মাসের মধ্যে শুধু 4 মাস খোলা থাকে, 8 মাসে বন্ধ থাকে। তো এখানে যেটা ঘটে ছোটোখাটো এরকম অনেক ঘটনা ঘটে, তুমি যেটা এখানে ছিলা এটা এরকম ঘটনা ঘটতেই পারে, এবং আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে এখানে, তুমি যে রুমটা ছিল আমি তোমাকে এরকম কিছু আগে থেকে বলি নাই। এবং যেটা ঘটে যে টুকটাক সমস্যা সবারই হয়,
তো এটা ভয় পাওয়ার কিছু নেই। তো পরে মামা যেটা তিনি সেই ভাই যেটা বলেন, তিনি বলেন যে তিনি হোটেল ম্যানেজারকে বলে তারপর আরও 3 মাস সেখানে ছিলেন এবং তারপর থেকে তিনি আসলে অন্য মেম্বারের সাথে রুমে থাকতেন এবং কাউকে আসলে এরকম একা তিনি থাকতেন না। তো যেটা হয় তার সাথে আর পরে আসলে খুব একটা এরকম কোনো সমস্যা হয়নি এবং তিনিও সমস্যার মধ্যে পড়েন না। এবং আবু সালো ভাই যেটা বলেন, এটা ছিল সেই সোহেল রানা ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তার সাথে জীবনে আরও ঘটনা আছে, তিনি সেটা বলেছেন খুব দ্রুত হয়তো তিনি সেটা পাঠাবেন। তো অসংখ্য ধন্যবাদ ভাইকে এত সুন্দর ঘটনাগুলো আমার শেয়ার করার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকে ছোটো ছোটো কিছু ঘটনা শেয়ার করলাম। ইনশাল্লাহ সামনে আবারও হাজির হব। যেটা বলছিলাম যে রহিম হুজুরের ঘটনা নিয়ে সুমন ভাই তো আমাদের এপিসোড শুনেই থাকেন, তাকে অনুরোধ করব এবং তার সাথে আমার কথাও হয় মেসেঞ্জারে যে রহিম হুজুরের ঘটনা পাঠিয়ে দিন। এবং আপনাদের কাছে যদি ঘটনা থাকে, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের ঘটনা হোক, বা আপনি যদি রেকর্ড করে ঘটনা পাঠাতে চান পাঠিয়ে দিতে পারেন ভৌতিকতা@gmail.com। আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, BHOUTIGOTA@gmail.com। এই ঠিকানায় আপনার ঘটনা পাঠিয়ে দিন। ইনশাল্লাহ গতানুগতিক ধারা বাহিরে অবশ্যই আপনার ঘটনা শেয়ার করা হবে। আজ আমি সামিন আনসারি আসছি। ইনশাল্লাহ সামনে আবারও বিষয়টা ঘটনা নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। এলাকার মধ্যে বেশ স্বনামধন্য ব্যবসায়ীদের নামের তালিকায় আফতাব সাহেবেরও নাম রয়েছে। বাবার একমাত্র সন্তান হওয়ায় বাবার ব্যবসার সম্পূর্ণ ভার তার কাঁধে এসে পড়েছে। তবুও সব কিছু বুঝে বেশ সামলে নিয়েছিলেন চারদিক। কিন্তু হঠাৎ করেই ওনার জীবনে এক কালো অধ্যায় নেমে আসে। 2013 সালের 15 ডিসেম্বর রাত 1:20 আফতাব সাহেব ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে বিছানা থেকে নামলেন। খাটের নিচ থেকে একটা লম্বা লাঠি হাতে নিয়ে বেরিয়ে যান বাইরে। ওনার স্ত্রী কিছুটা বিলম্বিত হয়ে ওনাকে বকাঝকা করছিলেন। কয়েক মিনিট পেরিয়ে গেল, আফতাব সাহেবের স্ত্রী ডাকছিলেন ওনাকে। কোনো সাড়া শব্দ না পেয়ে বাইরে বেরিয়ে তিনি যা দেখলেন তা দেখে সেখানেই সেন্স হারিয়ে পড়ে যান এবং সারা রাত তিনি সেখানেই পড়েছিলেন। পরদিন সকালে পাশের বাড়ির এক মহিলা ওনাদের বাড়িতে এসে আফতাব সাহেবের স্ত্রীকে এই অবস্থায় দেখে বেশ কিছুটা ঘাবড়ে যান। তারপর আরও কয়েকজনকে ডেকে এনে ওনাকে নিয়ে গ্রামের কমিউনিটি ক্লিনিকে আসেন। এখানে নার্স কিছু ইঞ্জেকশন পুশ করলে কিছুক্ষণের মধ্যে আফতাব সাহেবের স্ত্রীর জ্ঞান ফিরে আসে। প্রতিবেশী কয়েকজন মহিলা কিভাবে কি হলো জানতে চাইলে তিনি কাঁদতে কাঁদতে বলেন, রাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখি আমার স্বামী হাতে একটা লাঠি নিয়ে বাইরে বের হয়ে যান। এরপর আমি অনেক ডাকাডাকি করি, কিন্তু কোনো উত্তর না পেয়ে আমি ঘরের বাইরে আসি। চারদিক ভালো করে তাকাতেই হঠাৎ চোখ পড়ল বাড়ির উঠোনের শেষ অংশে। সেখানে দেখলাম প্রাপ্তবয়স্ক গরুর মতো বিশাল দেহি একটা শিয়াল আমার স্বামীর পায়ে কামড় দিয়ে ধরে আছে। ওনার পা থেকে তখনও টাটকা রক্ত ফিনকি দিয়ে ছড়িয়ে পড়ছিল চারপাশে। এটা দেখে আমি উল্টো হয়ে পড়ে গিয়েছিলাম। এরপর আমার আর কিছু মনে নেই। ওনার এই কথা শুনে গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আফতাব সাহেবকে দ্রুত খুঁজতে বের হন তার আত্মীয়রা। উঠোনের সেই রক্তের দাগ অনুসরণ করতে করতে তারা দেখতে পায় বাড়ির পেছনের দিকে একটি পুরনো বাঁশঝাড়ে রক্তের ফুটাগুলি মিলিয়ে যাচ্ছে। আফতাব সাহেবের নিজের জমিতে একটি বাঁশঝাড় ছিল। প্রায় কয়েক শতাংশ এরিয়া জুড়ে তিনি প্রায় 5-6 বছর আগে এখানে পুকুর খনন করেছিলেন এবং বাকি অংশে ভালো জাতের কিছু বাঁশ লাগিয়েছিলেন। ওনারা তখন বাঁশঝাড়ের পুরো এরিয়াতে ভালো করে খুঁজতে লাগলেন।
সূর্যের আলো বেশ উজ্জ্বল থাকলেও বাঁশঝাড়ের ভেতরের অংশ ছিল অনেকটা ছায়াময় এবং ঠান্ডা পরিবেশ। হঠাৎ করেই কিছু বাঁশ মরমর করে ভেঙে যাওয়ার শব্দে তারা থমকে দাঁড়ালেন। সাথের একজন জোর গলায় চেঁচিয়ে বলতে লাগলো, আফতাব চাচা, আপনি কোথায় আছেন? এর একটু পরেই একটা অদ্ভুত শব্দ শুনতে পায় তারা। পুকুরের পানিতে বেশ অনেকটা উপর থেকে কিছু নিচে ফেললে যেরকম একটা আওয়াজ হয়, ঠিক সেরকম শব্দে তারা দৌড়ে পুকুর পাড়ের দিকে ছুটে আসে। সেখানে গিয়ে তারা দেখতে পান যে আফতাব সাহেব পুকুরের পানিতে ভেসে আছেন এবং ধীরে ধীরে তিনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন। সেখানে উপস্থিত সবাই কয়েক মুহূর্তের জন্য অনুভব করলো যেন উজ্জ্বল রঙের একটা বিশাল আবছা আলো উপরের দিকে উঠে মিলিয়ে গেল। মনের ভুল ভেবে তারা সেদিকে পাত্তা না দিয়ে আফতাব সাহেবকে নিয়ে পুকুর থেকে উদ্ধার করে তার হাসপাতালে পৌঁছে যান। সেখানে ডাক্তার জানান যে তিনি জীবিত আছেন, তবে গভীর এক ধরনের ট্রমার মধ্যে আছেন। তার চোখ দুটো খোলা থাকলেও মনে হয় তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না ওনার। গ্রামের সবাই এই ঘটনায় হতবাক হয়ে যায়, বিশেষ করে আফতাব সাহেবের পরিবার। তার স্ত্রী আর 2 সন্তান মানসিকভাবে ভেঙে পড়েন, তবে সপ্তাহখানেকের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন। সেই রাতের পর থেকেই আফতাব সাহেবের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। প্রথমে ছিল কেবল কিছু শব্দ। রাত গভীর হলে ঘরের ছাদের উপর ভারী পায়ের আওয়াজ শোনা যেত, যেন কেউ হাঁটছে। তার স্ত্রী প্রথমে ভেবেছিলেন এটা হয়তো বিড়াল বা অন্য কোনো প্রাণী, কিন্তু পরদিন সকালে ছাদে ওঠার পর দেখলেন সেখানে কিছুই নেই, কেবল ধুলোর মধ্যে বিশাল আকৃতির পায়ের ছাপ। এরপর এক রাতে আফতাব সাহেবের বড় মেয়ে মিতা হঠাৎই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসে। সে কাঁপতে কাঁপতে জানায় যে তার ঘরের কোণায় একটা কালো ছায়া দাঁড়িয়েছিল, আর সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। মিতার মা তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু নিজেও ভয় পেয়ে যান যখন দেখেন যে ঘরের দরজা আপনা আপনি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। পরদিন সকালে আফতাব সাহেব গ্রামের কিছু মুরব্বীদের সাথে এই বিষয়ে আলোচনা করলে তারা জানান যে একজন হুজুরকে বাড়িতে ডেকে আনতে। তারা সেই হুজুরের ঠিকানা দেন এবং সেই হুজুর ছিলেন পার্শ্ববর্তী গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমাম, যিনি বিভিন্ন অলৌকিক বিষয় নিয়ে কাজ করতেন। তিনি আসার পর আফতাব সাহেবের বাড়ির চারদিকে ঘুরে ঘুরে কিছু দোয়া পড়তে থাকেন এবং জানান যে এই বাড়িতে একটি বদজিনের নজর পড়েছে, তবে আমার কাছে এই বিষয়টি তেমন সুবিধা মনে হচ্ছে না। বেশ জটিল সমস্যা, এই কাজ আমার ক্ষমতার বাইরে। তবে আমার পরিচিত একজন হুজুর আছেন, আমি ওনার ঠিকানা দিচ্ছি আপনাকে। আশা করি উনি চেষ্টা করলে হয়তো কিছু করতে পারবেন। আর আপনি নিজে সাবধানে থাকবেন, একা কখনো কোথাও যাবেন না, বিশেষ করে রাতের বেলা। ইমাম সাহেব আরো কিছু দিক নির্দেশনা দিয়ে সেদিনের মতো চলে গেলেন। আফতাব সাহেব ইমামের দেওয়া ঠিকানায় সেই হুজুরের খুঁজে গিয়েছিলেন, কিন্তু তিনি তখন সফরে ছিলেন দেশের বাইরে। কোনো উপায় না পেয়ে আফতাব সাহেবকে শূন্য হাতেই বাড়িতে ফিরতে হলো। প্যারানর্মাল সব সমস্যাগুলো দিন দিন বাড়তেই লাগলো। বিশেষ করে আফতাব সাহেব নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন। তিনি মাঝে মধ্যেই ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলতে শুরু করেন। তার মুখে অস্পষ্ট শব্দ শোনা যেত
যেগুলো কোনো পরিচিত ভাষার মতো মনে হতো না। মাঝে মাঝে তার চেহারা বদলে যায়, তার চোখ দুটো লাল হয়ে যায় আর শরীর ঠান্ডা বরফের মতো হয়ে থাকে। বাড়ির অন্যান্য সদস্যরাও তখন অস্বাভাবিক কিছু ঘটতে দেখতে শুরু করেন। তার ছোট ছেলে রাহাত একদিন সন্ধ্যায় তার ঘরের জানালার বাইরে কারো ছায়া দেখতে পায়। সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে, আর তখনই জানালার কাঁচ নিজে থেকে ভেঙে মাটিতে পড়ে যায়। এমন ঘটনার পর পরিবারের সবাই নিশ্চিত হয় যে তাদের বাড়ির চারপাশে অদৃশ্য কোনো শক্তি আছে যা তাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। এরপর আফতাব সাহেবের স্ত্রী ওনার বাবাকে কল করে কাঁদতে কাঁদতে বলেন যে আর কতদিন এভাবে চলবে, আমাদের ছেলেমেয়েরা আর আমরা কেউই তো শান্তিতে ঘুমাতে পারছি না। রাহাতের আব্বু বেশিরভাগ সময় অসুস্থ এবং অস্বাভাবিক আচরণ করেন, এমনকি মাঝে মধ্যে আমাকেও মারতে আসেন। তিনি সবকিছু শুনে বলেন, আমার পরিচিত একজন হুজুর আছেন, ওনার নাম মাওলানা ইব্রাহিম। আমি দেখি ওনার সাথে কথা বলে, তাহলে কালই আমি ওনাকে একবার নিয়ে আসব। পরদিন সকালবেলা আফতাব সাহেবের শ্বশুর সেই হুজুরকে সাথে করে নিয়ে আসেন। মাওলানা ইব্রাহিম এসে পুরো বাড়ি ঘুরে দেখেন, তারপর চোখ বন্ধ করে বাড়ির উঠোনে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। তারপর তিনি ধীরে ধীরে চোখ খুলে বলেন, ভয়ের কিছু নেই, আমি দেখি চেষ্টা করে কিছু করতে পারি কিনা, তবে সমস্যাটা বেশ জটিল মনে হচ্ছে আমার কাছে। এরপর তিনি পরিবারের সবাইকে একত্র করে সন্ধ্যায় এক বিশেষ রুকিয়া করা হবে, সেটার জন্য প্রস্তুতি নিতে বলেন। আফতাব সাহেব এখন অনেকটাই স্বাভাবিক আচরণ করছেন। হুজুর আফতাব সাহেবকে কিছুক্ষণ ঝাড়ফুঁক করে ওনার পাশে বসিয়ে দিলেন। মাওলানা ইব্রাহিম আবারও অজু করে এসে রুমে বসলেন। হুজুর তখন ওনার এক শাগরেদকে নির্দেশ দিলেন যেন রুমের লাইট অফ করে দেয়া হয়, আর একটি মোমবাতি জ্বালিয়ে আফতাব সাহেবের সামনে রাখতে বলেন। এরপর হুজুর বেশ জোরে জোরে কিছু পড়তে শুরু করলেন। একটু পরেই আফতাব সাহেবকে দেখে মনে হচ্ছিল যেন তিনি আর তার নিজের মধ্যে নেই, এখন তার শরীরের কন্ট্রোল অন্য কারো হাতে চলে গিয়েছে। আফতাব সাহেব হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালেন এবং পাগলের মতো নৃত্য করতে শুরু করলেন। হুজুরের শাগরেদ কাছে গিয়ে তাকে ধরে বসাতে চাইলে আফতাব সাহেব বেশ জোরে জোরে কয়েকটা থাপ্পড় মেরে বসেন তাকে। সেই মুহূর্তে মাওলানা ইব্রাহিম কিছুটা বিচলিত হয়ে ধমকাতে লাগলেন। এরপর হুজুর একটা কাগজে কিছু লিখে তা মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলবেন বলে হুমকি দেন। তখনই আফতাব সাহেব পুনরায় নিজের জায়গায় বসে পড়েন। হুজুর আবার রুকিয়া পদ্ধতি চালিয়ে যেতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর আফতাব সাহেবকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ হাঁপিয়ে উঠেছেন। হুজুর তখনই তার উপর জমজমের পানি ছিটিয়ে দিলেন এবং সাথে সাথেই তার শরীরের ভার ছেড়ে দিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। তারপর হুজুর এবং তার শাগরেদ ওনাকে ধরাধরি করে বিছানায় শুয়ে দেন। ওনার স্ত্রীকে ডেকে বলেন, আফতাব সাহেব ঘুম থেকে উঠলে যেন তাকে ভালো মতো খাবার খাওয়ানো হয়, আর কিছু উপদেশ দিয়ে ওই দিনের মতো মাওলানা ইব্রাহিম চলে যান। এভাবে বেশ কিছুদিন আফতাব সাহেবকে রুকিয়া করানো হয়। রুকিয়া শেষ হওয়ার পর থেকেই তাদের পরিবারে আগে যে সমস্যা হতো সেগুলো কিছুটা কমে আসে। আফতাব সাহেবও আগের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসেন।
ওনার বাঁশবাগানের যে পুকুরটা ছিল সেখানে তিনি গত বছর বেশ ভালো জাতের তেলাপিয়া ও পাঙ্গাস মাছের পোনা ছেড়েছিলেন। মাছের দেখাশোনা, খাবার খাওয়ানোর জন্য তিনি গ্রামের একজন ছেলেকে রেখেছিলেন। সেই প্রতিদিন মাছগুলোকে খাবার দিত। এখন প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে, তাই আফতাব সাহেব ওই ছেলেকে নিয়ে একদিন বিকেলবেলা পুকুর পাড়ে যান। মাছগুলো দেখছিলেন বেশ বড় হয়েছে, বিক্রি করার মতো পাক্কা সময় এখন। ছেলেটিকে তিনি বলেন কয়েকটা মাছ ধরে দিতে, যে খাবার পানিতে খাবার ছিটিয়ে ছোট জালের সাহায্যে কয়েকটা মাছ তুলে আনলো সেই ছেলেটি। তারপর আফতাব সাহেব সেগুলো একটা ব্যাগে নিয়ে বাড়ির দিকে ফিরতে যাবেন, ঠিক এমন সময় পেছন থেকে কে যেন ওনার কোমরে সজোরে ধাক্কা দিল। তিনি শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে উপুর হয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়েন। তিনি দেখছিলেন ওই কাজের ছেলেটি ওনার সামনে দিয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটে যাচ্ছে। তিনি কিছুটা ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ান। চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না আফতাব সাহেব। তারপর তিনি রাগান্বিত হয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলেন বাড়ির দিকে। পায়ে কিছুটা ক্ষত থাকায় তিনি ভালোভাবে হাঁটতে পারছিলেন না, তবুও ক্রোধে তিনি জোরে জোরে হাঁটার চেষ্টা করছিলেন। আফতাব সাহেব ধরেই নিলেন যে ওই কাজের ছেলেটি তাকে লাথি মেরে ফেলে দিয়েছে। কিন্তু বাড়িতে পৌঁছে যখন তিনি দেখলেন ওই ছেলেটি দরজার সামনে বসে আতঙ্কে হাঁপাচ্ছে, তখন তিনি বুঝতে পারলেন হয়তো অন্য কিছু ঘটেছে। আফতাব সাহেব ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই ছেলেটি ভাঙা গলায় বলতে লাগে, আমি দেখলাম বেশ লম্বা একটা মহিলা পুকুরের মাঝ থেকে ভেসে উঠল এবং ধীরে ধীরে সেটি বাতাসে ভাসতে লাগলো। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিলাম সেই মহিলাটির দিকে, কিন্তু পরক্ষণেই ওই মহিলাটি আমার দিকে তাকিয়ে বিদঘুটে আকৃতিতে হাসছিল। এই দৃশ্য দেখে আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। এই কথা শুনে আফতাব সাহেব ভাবতে লাগলেন, আমি তো কিছুই দেখিনি, তাহলে কি ওই অশরীরী আমাকে ধাক্কা দিয়েছিল? এই বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। মাওলানা ইব্রাহিমকে কল করে জানালে তিনি বলেন, আপনাকে আরো সাবধানে থাকতে হবে। বারবার আপনি একই ভুল করছেন। আমার দেওয়া তাবিজটি কখনোই গলা থেকে খুলবেন না। আসলে আফতাব সাহেব দুপুরে গোসল করার সময় তাবিজটি খুলে রেখেছিলেন, পরে এটি আবার গলায় ঝোলাতে ভুলে যান। হুজুর বলেন, আপনাকে মায়ায় ফেলে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাওয়া হবে, কিন্তু আপনাকে সব বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি যে আমলগুলো করতে বলেছি সেগুলো রেগুলার চালিয়ে যান। এর বেশ কিছুদিন পর একদিন সন্ধ্যায় বাজার থেকে মাছ কিনে আফতাব সাহেব গ্রামের পথে বাড়ি ফিরছিলেন। রাতের অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, আর চারপাশে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। গ্রামের পথে কিছু গাছপালা আর পুরনো ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে হালকা হাওয়ার শো শো শব্দ কানে আসছিল তার। হঠাৎ করেই একটি অস্বাভাবিক শীতল বাতাস তার শরীরের পাশ দিয়ে চলে যায়, আর সঙ্গে সঙ্গে তার শরীর হিম হয়ে আসে। মনে হচ্ছিল যেন কিছু তার পিছু নিয়েছে। তিনি চারপাশে তাকিয়ে দেখতে পান যে রাস্তার পাশে একটা বিশাল বটগাছ। বটগাছটি অন্য সময়ও ভয় ধরায়, কিন্তু আজকের রাতে সেটা যেন আরো বেশি রহস্যময় লাগছিল। হঠাৎ তার চোখে পড়ে গাছের ডালে একটি অবয়ব দাঁড়িয়ে আছে।
প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো পাখি হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পান সে অবয়বটি ধীরে ধীরে নেমে আসছে, যেন সেটি তার দিকে উড়ে আসছে। আফতাব সাহেবের বুক ধুকধুক করতে শুরু করে। তিনি দ্রুত হাঁটার চেষ্টা করেন, কিন্তু পায়ের শক্তি যেন লোপ পাচ্ছে। তখন সেই অবয়বটি হঠাৎ করেই তার সামনের পথে এসে তার রাস্তা রোধ করে দাঁড়ায়। এটি ছিল এক অশরীরী নারী। তার সাদা পোশাক বাতাসে দুলছিল, আর চোখ দুটি জ্বলজ্বল করছে অস্বাভাবিক লাল আলোতে। অবয়বটি তার দিকে তাকিয়ে এক ভারী স্বরে বলল, আমার জিনিস আমাকে দিবি না? আর কত অন্যের হক নিজের কাছে রাখবি? এই প্রথম আফতাব সাহেব সজ্ঞানে বুঝতে পারছিলেন তিনি কোনো এক জিন জাতির সদস্যের সামনে দাঁড়িয়ে আছেন। আফতাব সাহেব কাঁপা কাঁপা গলায় উত্তর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। নারী অবয়বটি হঠাৎ বীভৎস রূপ ধারণ করতে শুরু করে। বাতাসে অদ্ভুত সুর শোনা যেতে থাকে, যেন দূর থেকে কেউ কাঁদছে। আফতাব সাহেবের মাথা ঝিমঝিম করতে থাকে, আর তার চোখের সামনে চারপাশের দৃশ্য ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। হঠাৎই মনের অজান্তে আফতাব সাহেব ওনার প্যান্টের পকেট থেকে ইব্রাহিম হুজুরের দেয়া সেই তাবিজটি বের করে হাতে নেন। ঠিক তখনই তার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করেন। চমকে উঠে দেখেন তার প্রতিবেশী হানিফ দাঁড়িয়ে আছে। হানিফ বলে উঠে, কি হলো আফতাব ভাই, এত ঘামছেন কেন? আফতাব সাহেব কিছুটা অবাক হয়ে দেখেন যে চারপাশে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। বটগাছের নিচে সে নারী অবয়বটি আর নেই। তিনি মৃদুস্বরে বললেন, আমি কিছুই না, মনের ভুল হয়তো, তবে এখানে কিছু দেখলাম মনে হচ্ছে। হানিফ সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে এই পথটা সন্ধ্যার পর একটু ভৌতিক লাগে, তাই না? লোকমুখে শুনেছি এখানে কেউ কেউ অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছে। তারপর তিনি হানিফের সাথে ওনার বাড়িতে চলে আসেন। এই ঘটনার পর থেকে আফতাব সাহেব নিজের মনে ভয় আর অস্বস্তি নিয়ে দিন কাটাতে থাকেন। কোনোভাবেই তার পারিবারিক কাজে মন বসছিল না। তার ব্যবসা দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছিল। মেজাজ সব সময় খিটখিটে হয়ে থাকতো। কারোর সাথে কথা বলতে গেলে জোরে জোরে ঝগড়া করার মতো চেঁচিয়ে কথা বলতেন। এদিকে তিনি তার পুকুরের সব মাছ এক মাছের আড়তের মালিকের কাছে বিক্রি করে দেন। তারা কয়েকদিন পর এসে সব মাছ ধরে নিয়ে চলে যায়। ওই মাছ ব্যবসায়ী ওনাকে কিছু মাছ দিতে চাইলে তা তিনি নিতে অস্বীকৃতি জানান। কোনোভাবেই ওই পুকুরের মাছ তিনি খেতে রাজি নন, যেন নিজের ওই পুকুরের মাছের প্রতি একটা অরুচি জন্মে গেছে। আফতাব সাহেবের ছেলেমেয়েরাও বেশ কিছুদিন যাবত অসুস্থ। তারা রাতে ঘুমালে হঠাৎ খুব ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। টয়লেটে গেলেও ভয় পায়। পুকুরে এখন আর গোসল করতে যাওয়া হয় না। তার স্ত্রীও এখন বাড়িতেই টিউবওয়েলের পানি দিয়ে সব কাজ করেন। আফতাব সাহেব ঠিক বুঝতে পারছিলেন না কেন তাকে এরকম প্যারানর্মাল সমস্যা পড়তে হচ্ছে। যত হুজুর দেখালেন কেউই তো কোনো স্থায়ী সমাধান দিতে পারল না। এমনকি সমস্যার সূত্রপাত কোথায় এ ব্যাপারেও তেমন কিছুই জানা যায়নি। আফতাব সাহেব তার এক পুরনো বন্ধুর সাথে ফোনে কথা বলছিলেন। তাকে এইসব ঘটনা খুলে বললে
ওনার সে বন্ধু জানায় যে আসবে তার বাড়িতে। পরদিন সন্ধ্যায় তার সেই বন্ধু শফিক মিয়া তাকে দেখতে আসেন। শফিক তার সমস্যার কথা চুপচাপ শোনেন। শেষে বলেন, আফতাব, আমার এক দুঃসম্পর্কের আত্মীয় ছিল যিনি একবার এমন ভয়ানক অভিজ্ঞতার মধ্যে পড়েছিলেন। তাদের সাহায্য করতে এক তান্ত্রিক এসেছিল। শুনেছি সে খুবই শক্তিশালী। আমার মনে হয় তোর এই সমস্যাও সমাধান হয়ে যাবে ওই তান্ত্রিকের কাছে গেলে। আফতাব সাহেব অনেক ভেবে সিদ্ধান্ত নেন তান্ত্রিকের কাছে যাবেন তিনি। পরের দিন সন্ধ্যার পর তারা যাত্রা শুরু করেন। শফিক এবং আফতাব গ্রামের রাস্তা ধরে তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারা যখন অন্ধকার পথ পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই রাস্তার পাশে থাকা ঝোপঝাড় থেকে একটা অস্বাভাবিক শব্দ আসে। মনে হচ্ছিল কেউ বা কিছু তাদের পথের আড়ালে দাঁড়িয়ে আছে। শফিক মিয়া বলেন, শোন, আমাদের সাবধান হয়ে চলতে হবে। হুজুর দেওয়ার তাবিজটি হাতে রাখ। কিন্তু যতই তারা এগুনো শুরু করেন, ততই পায়ের নিচের মাটি যেন ভারী হয়ে আসে। মনে হচ্ছিল যে মাটির নিচ থেকে অদৃশ্য হাত তাদের পা ধরে রেখেছে। হঠাৎ তাদের সামনে রাস্তার ধারে এক বৃদ্ধাকে আবছা আলোয় দেখা যায়। তার হাতে ছিল একটা লাঠি। সে তাদের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে, এই পথে যাও না, তোমাদের জন্য ভালো হবে না, এখনই ফিরে যাও। শফিক অবাক হয়ে জিজ্ঞেস করেন, কেন? আমরা তো একজন তান্ত্রিকের বাড়ি যাচ্ছি, ওনার বাড়িতে যাওয়ার রাস্তা তো এই একটাই। কিন্তু ওই বৃদ্ধা আর কিছু না বলে ঝোপের মধ্যে মিলিয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে দ্রুত এগিয়ে যেতে থাকেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই রাস্তার পাশে কুয়াশার মধ্যে তারা দেখতে পান কয়েকজন ছোট ছোট ছেলে মাটিতে বসে কাঁদছে। তাদের কান্নার আওয়াজ এতটাই হৃদয় বিদারক ছিল যে আফতাব সাহেব থেমে গেলেন। কিন্তু শফিক মিয়া তাকে ধরে এগিয়ে যেতে বলেন, এগুলো আমাদের মায়ার ফেলার চেষ্টা করবে, এগুলোর খপ্পরে পড়লে এই বিপদ, চল তাড়াতাড়ি। এগিয়ে যেতে যেতে তারা একটা সাঁকোর কাছে পৌঁছান। তারা দেখতে পান নিচে কালো পানির স্রোত বয়ে চলেছে। হঠাৎ করেই তাদের পাশ দিয়ে কালো কাপড়ে মোড়ানো একটা অবয়ব দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। অনেক ভয় আর বিপদের মধ্য দিয়ে অবশেষে আফতাব সাহেব ও শফিক মিয়া তান্ত্রিকের ডেরায় পৌঁছান। ডেরাটি ছিল গভীর জঙ্গলের মধ্যে। চারপাশে ঘন বৃক্ষরাজি, আর তাদের মধ্যে কিছু বাদুড়ের উড়াউড়ি করছিল। তান্ত্রিকের ডেরা একটি পুরনো মাটির কুঁড়ে ঘর, যার চারপাশে ছিল কাঠের খুঁটিতে ঝোলানো বিভিন্ন প্রাণীর হাড়গোড়। দরজার সামনে একটি কুকুর বসেছিল। শফিক মিয়া দরজার সামনে গিয়ে বলতে থাকেন, তান্ত্রিক মশাই, আমরা ভেতরে আসতে পারি? একটু পরেই তান্ত্রিকের এক চেলা দরজা খুলে দেয়। তারা ভেতরে প্রবেশ করে দেখতে পান সে তান্ত্রিক বড় একটি কালো পাথরের উপর বসে আছে এবং অদ্ভুত কিছু মন্ত্র পাঠ করছিলেন। আর তার সামনে ছিল কয়েকটি জ্বলন্ত লাল রঙের মোমবাতি। আফতাব সাহেব ও শফিক মিয়া সাহস সঞ্চয় করে তার সামনে গিয়ে দাঁড়ান। তান্ত্রিক ধীরে ধীরে চোখ খুলে তাদের দিকে তাকান। তোমরা কারা? এখানে আসার কারণ কি? শফিক মিয়া আফতাব সাহেবকে আলতো করে ধাক্কা দিয়ে বলেন, তুই বল।
তারপর আফতাব সাহেব বলেন, আমাদের সাহায্য দরকার। আমাদের বাড়িতে নানা অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে, এমনকি আমি নিজেও একবার এক নারী জিনের সম্মুখীন হয়েছি। অনেকভাবে কিছু হুজুরকে এনে চেষ্টা করেছি, কিন্তু কেউ কোনো সমস্যা দূর করতে পারেনি। তান্ত্রিক কিছুক্ষণ চুপচাপ তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন, তারপর বলেন, তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো। আফতাব সাহেব এবং শফিক মিয়া বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পর তান্ত্রিক কালা হরিদাস বাইরে এসে তাদের উদ্দেশ্য করে বলেন, এক শক্তিশালী জিনের নজর লেগেছে তোমার উপর। সে অনেক ক্ষমতার অধিকারী। আমি তাকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিতে পারি, তবে শর্ত আছে। শফিক কিছুটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন, কি শর্ত? আমরা যে কোনো শর্ত মেনে নিতে রাজি আছি। হরিদাস বলেন, এই কাজ করতে গিয়ে জীবন বিপন্ন হতে পারে। আমার শক্তির বিনিময়ে আমাকে কিছু জিনিস দিতে হবে। শফিক মিয়া এবং আফতাব সাহেব তান্ত্রিকের শর্তে রাজি হন। এবার তান্ত্রিক একটু হাসেন এবং বলেন, ঠিক আছে, তবে মনে রেখো, আগামী 1 সপ্তাহের মধ্যেই কাজ শুরু করতে হবে। তখন অমাবস্যার অন্ধকারে সব কাজের ব্যবস্থা করে সেই জিনকে আহ্বান করা হবে। তারপর তান্ত্রিক কালা হরিদাস তার কুঁড়ে ঘরের ভেতর থেকে কিছু তাবিজ, কবচ, ভেষজ পাতা আর মন্ত্রলেখা পুঁথি বের করে সেগুলো শফিকের হাতে দিয়ে বলেন, এগুলো নিয়ে তোমাদের ঘরে রাখবে। আর কিছু জিনিস সংগ্রহ করে রাখতে হবে। 7 ঘাটের পানি, কিছু ধূপকাঠি, সিঁদুর, লাল রঙের কাপড় আর একদমে কেনা 3টি কালো রঙের পাঠা। তান্ত্রিক কালা হরিদাসের কথা মতো আফতাব সাহেব ও শফিক মিয়া গ্রামে ফিরে এসে ওনার কথা মতো সব কিছু জোগাড় করে রাখলেন। 2 দিন পর কালা হরিদাস তাদের বাড়িতে পা রাখার পর নিজের উপস্থিতি জানান দিতে একটি মোমবাতি জ্বালালেন। সেই মুহূর্তে ঘরের পরিবেশে একটু অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। সেই ঘুমট ভাবটা ধীরে ধীরে কেটে যেতে লাগলো। তান্ত্রিক আফতাব সাহেবের ঘরে ঢুকতেই কিছু অশরীরী উপস্থিতির টের পাচ্ছিলেন। তান্ত্রিক তখন ওনার পোটলা থেকে একটি পানির বোতল বের করে চারপাশে ছিটিয়ে দিলেন। আফতাব সাহেব দ্রুত পরিবারের সদস্যদের বললেন যে উনি এখানে অনেক কাজ করবেন, তোমাদের এখানে থাকতে নিষেধ করেছেন, এখানে থাকা যাবে না। তখন আফতাব সাহেব দ্রুত তাদের নিয়ে পাশের বাড়িতেই তার চাচার বাড়িতে রেখে আসেন। তান্ত্রিক আফতাব সাহেবের রুমে ঢোকা মাত্রই তিনি ঘর জুড়ে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। তিনি প্রথমে ঘরটি ভালোভাবে পরীক্ষা করতে শুরু করলেন। দেয়ালের পাশে থাকা কিছু পুরনো ছবি ও জিনিসপত্র উল্টে পাল্টে দেখলেন এবং বলছিলেন যে এগুলো কি। তিনি একটি পুরনো ছবির দিকে ইঙ্গিত করে প্রশ্ন করলেন, এই লোকটিকে বা এগুলো কারা? আফতাব সাহেব উত্তর দিলেন, এগুলো আমার বাবা আর দাদা ও তাদের পরিবারের ছবি। তান্ত্রিক প্রশ্ন করলেন যে তাদের সাথে কি কোনো অশুভ ঘটনার সম্পর্ক আছে? আফতাব সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মনে পড়ল বাবার কাছে শোনা কিছু পুরনো কাহিনী। তান্ত্রিক বললেন, যা যা শোনো সব বলতে হবে আমাকে। আফতাব সাহেব বলছিলেন, শুনেছিলাম আমার দাদা একবার একটি মন্দিরে গিয়ে অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তারা সেখান থেকে ফিরলে আমাদের পরিবারে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে।
কালা হরিদাস তার চোখগুলো বন্ধ করে মনে মনে কিছু মন্ত্র পড়তে লাগলেন। তারপর বললেন, তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে কি কোনো দুষ্ট আত্মার সম্পর্ক আছে? তা জানার চেষ্টা করতে হবে আমাকে। আমি কিছু বিশেষ তাবিজ এবং উপাদান ব্যবহার করব যা অতীতের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। তিনি ঘর থেকে বের হয়ে উঠোনে থাকা একটি তেঁতুল গাছের তলায় একটি তন্ত্রখচিত বৃত্ত আঁকলেন এবং সেখানে কিছু ভেষজ এবং মন্ত্রপঠিত পানি রেখে দিলেন। এরপর তিনি আফতাব সাহেব ও শফিককে ডেকে বললেন, এখন তোমাদের মধ্যে একজনকে এই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আমার নির্দেশ অনুসরণ করতে হবে, অন্যজন বাইরে দাঁড়িয়ে থাকবে। আফতাব সাহেব প্রথমে যেতে চাইছিলেন না, কিন্তু শফিক ভাই বলল, আমরা যদি আমাদের পরিবারকে রক্ষা করতে চাই তাহলে আমাদের এসব কিছু করতে হবে। সাহস সঞ্চয় করে আফতাব সাহেব বৃত্তের মধ্যে দাঁড়িয়ে পড়লেন। তান্ত্রিক শুরু করলেন মন্ত্রপাঠ, আর তার কণ্ঠস্বর যেন চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। এমন মনে হচ্ছিল যেন সেই তান্ত্রিকের মন্ত্র পাঠের করার সময় আরও অনেক মানুষ চারপাশে বসে একই মন্ত্র পাঠ করছে। আফতাব সাহেব অনুভব করলেন যে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। হঠাৎ করেই আফতাব সাহেবের মনে হলো তিনি ঘুমিয়ে পড়েছেন এবং খুবই স্পষ্টভাবে স্বপ্ন দেখছেন। মায়ার জগতে আবদ্ধ হয়ে আফতাব সাহেব দেখছিলেন এক অন্ধকার জগৎ, যেখানে একটি মন্দিরের পাশে কিছু অশরীরী আত্মার উপস্থিতি ছিল। আফতাব সাহেব ধীরে ধীরে দেখতে পেলেন একটি সাদা রঙের নারী অবয়ব মন্দিরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তার চোখে এক ভয়ঙ্কর দৃষ্টি। আফতাব সাহেবের শরীর কাঁপতে থাকে। হঠাৎই আফতাব সাহেব জেগে উঠলেন এবং অস্থির হয়ে বৃত্তের বাইরে চলে আসার অনুমতি চাচ্ছিলেন তান্ত্রিকের কাছে। তান্ত্রিক তখন ওই বৃত্তের চারপাশে থাকা কয়েকটি মোমবাতি নিভিয়ে দেন এবং শফিক মিয়াকে বলেন যে আফতাব সাহেবকে বাইরে নিয়ে আসতে। এর কিছুক্ষণ পর তান্ত্রিক কালা হরিদাস নিজেই সেই তন্ত্রখচিত বৃত্তের মাঝখানে গিয়ে বসেন। তারপর তিনি সেখানে বেশ অনেকক্ষণ যাবৎ ধ্যানে বসেছিলেন। আফতাব সাহেব এবং শফিক মিয়া দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন। এরপর তান্ত্রিক সেখান থেকে বেরিয়ে আফতাব সাহেবের রুমে গিয়ে বসলেন। তান্ত্রিক বলছিলেন তিনি ঘটনার মূল রহস্যের সন্ধান পেয়েছেন। আপনি কি কি জানতে পারলেন? আফতাব সাহেব জিজ্ঞাসা করলে হরিদাস তান্ত্রিক বলতে শুরু করেন, প্রায় 85 বছর আগে এখানে তোমার দাদার সংসার ছিল। তার দিনকাল ভালোই কাটছিল তখন, কিন্তু একদিন একটি ভুলের কারণে তার জীবন ধীরে ধীরে ধ্বংসের পথে যেতে শুরু করে, যার ফলে তোমার বাবা এবং এখন তুমিও সেই ভুক্তভোগী। তোমার দাদা যে মন্দিরের কাছে গিয়েছিল তখন তার পাশের বাড়িতে বসবাস করতেন এক পুরোহিত, যিনি ছিলেন অত্যন্ত নির্দয় আর ক্ষমতালোভী। তিনি শুধু ধন সম্পদ নয়, বরং নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য অনেক নৃশংস কাজ করতেন। সেই পুরোহিতের একমাত্র মেয়ে ছিল রাধিকা। তার ছিল অসীম সৌন্দর্যের দেহ, কিন্তু তার জীবন ছিল অমঙ্গলময়। পুরোহিত নিজের ক্ষমতা ধরে রাখার জন্য তার নিজ কন্যা রাধিকাকে এক শক্তিশালী দুষ্টু তান্ত্রিকের কাছে বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই তান্ত্রিকের উদ্দেশ্য ছিল কুমারী মেয়েটিকে বলি দিয়ে
এমন এক শক্তি অর্জন করা যা তাকে অপরাজয় করবে। তবে সেই রাতে রাধিকার মায়ের কিছু আত্মীয় সেই পরিকল্পনা বানচাল করার জন্য চুপিসারে পুরোহিতের বাড়িতে প্রবেশ করে। একটা কঠিন লড়াইয়ের মধ্যে তারা রাধিকাকে মুক্ত করতে চাইলেও পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তান্ত্রিক তার শক্তি প্রয়োগ করে সবাইকে জব্দ করে ফেলেন এবং অভিশাপ দিয়ে বলেন, যে এই জায়গায় শান্তি বিঘ্নিত করবে সে আমার জিনদের প্রতিশোধের শিকার হবে। কিন্তু রাধিকা সেই রাতে নিজেই সেই মন্দিরের বট গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তান্ত্রিক তখন তার জিনদের সহায়তায় ছোট একটি মাটির মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তি তান্ত্রিককে বিভিন্ন অশুভ কাজে ব্যবহার করত। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে সেই তান্ত্রিক মাটির মূর্তিটিকে রাধিকা যেখানে ফাঁসি দিয়েছিল ঠিক সেখানে সেই দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল। বিভিন্ন মন্ত্র দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছিল মূর্তিটিকে। তোমার দাদা সেখানে ঘুরতে গিয়ে সাহস দেখিয়ে সেই মাটির ছোট্ট মূর্তিটি সাথে করে নিয়ে আসে, যার ফলে মূর্তির মন্ত্রের মায়াজালে জড়িয়ে পড়ে সে মৃত্যুর আগ পর্যন্ত অনেক অশান্তি সহ্য করেছে। এরপর তোমার বাবাও সেই মূর্তিটি ওনার কাছে রেখে দিয়ে তার ফল ভোগ করছেন, আর এখন তুমি করছো। আফতাব সাহেব হতবাক হয়ে বলছিলেন, আমার বাবা আমাকে এটা দিয়ে বলেছেন এটা যত্ন করে রাখতে। এটা নাকি আমার দাদার স্মৃতি, তাই আমি এটা আমার সিন্ধুকে ভরে রেখে দিয়েছিলাম। বাবা মারা যাবার পর প্রায় 2 বছর পর সেটা বের করে বাবার কথা মনে পড়ছিল। কে জানতো যে এটার কারণে আমার দাদা কষ্ট পেয়েছে, আমার বাবাও পেয়েছে, কিন্তু আমার বাবাকে তো কখনো কোনো সমস্যায় পড়তে দেখিনি। তান্ত্রিক বলেন, অনেক সমস্যা হয়েছে কিন্তু তোমাকে বুঝতে দেয়নি। এখন একটাই সমাধান, এই মূর্তিটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। তান্ত্রিক কালাহরি দাস অমাবস্যার রাতে এক যজ্ঞের ব্যবস্থা করলেন। আফতাব সাহেবের বাড়ির উঠোনে বেশ বড় করে আগুন জ্বালালেন। এর পাশে বসে কালাহরি দাস গভীর মনোযোগ দিয়ে মন্ত্রপাঠ করতে থাকলেন। তান্ত্রিক শফিক মিয়াকে বলছিলেন, কিছু ভেষজ এবং কিছু পুরনো তাবিজ চাই। বাড়ি থেকে পুরনো কিছু জিনিস নিয়ে আসো, পূর্বপুরুষদের স্মৃতি ধরে রাখার জন্য যে কোনো কিছু। আর আফতাব, তুমি এখানে অবস্থান করো, আমি তোমার জন্য একটি মন্ত্র তৈরি করছি। শফিক মিয়া দ্রুত উঠে গেলেন। আফতাব সাহেব আগেই সেগুলো জোগাড় করে বিছানার উপর রেখে দিয়েছিলেন। সেখানে গিয়ে শফিক মিয়া কিছু পুরনো ছবি, কিছু ভেষজ এবং পূর্বপুরুষদের কিছু সরঞ্জাম নিয়ে ফিরে এলেন। কালাহরি দাস এবার সমস্ত জিনিসের চারপাশে একটি রক্ষা কবচ তৈরি করলেন। তারপর আফতাব সাহেবকে কয়েকটি তাবিজ পরালেন এবং বললেন সেই মাটির মূর্তিতে নিয়ে আসতে। আফতাব সাহেব এবার ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নেড়ে সম্মতি জানায়। তিনি মোমবাতি হাতে নিয়ে বাড়ির পুরনো গুদাম ঘরে ঢুকে পড়েন। সেখানে ধুলো আর মাকড়সার জাল জমেছিল। ঘরের কোণায় সেই কাঠের সিন্দুকটি রাখা ছিল। সেই সিন্দুকের মধ্যেই একটা কাপড়ে মুড়িয়ে রাখা ছিল সেই মাটির মূর্তিটি। আফতাব সাহেব এখন বুঝতে পারছিলেন এই মূর্তিটির কারণেই জীবন বিপন্ন হয়ে উঠছিল। এটি হাতে নিতেও তিনি বেশ ভয় পাচ্ছিলেন। অবশেষে সাহস জুগিয়ে তিনি
সেটি হাতে উঠিয়ে নিলেন। তারপর তিনি অনুভব করতে লাগলেন গুদাম ঘরের চালের উপর কিছু একটা এসে পড়েছে। তিনি অনুভব করতে পারছিলেন বিশাল ডানাওয়ালা কোনো পাখি এই ঘরের উপর উড়ে এসে নেমেছে। আফতাব সাহেবের হাত পা কাঁপছিল। উঠোন থেকে তিনি তান্ত্রিকের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তান্ত্রিক জোরে জোরে বলছিলেন, মূর্তিটি নিয়ে আমার কাছে দ্রুত চলে আসো। আফতাব সাহেব তখন আরেক মুহূর্ত দেরি না করে দ্রুত চলে আসেন তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের হাতে ওই মূর্তিটি দিয়ে আফতাব সাহেব অজ্ঞান হয়ে যান। তান্ত্রিক শফিক মিয়াকে নির্দেশ দেন আফতাব সাহেবকে নিয়ে সুরক্ষা কবচে ঢাকা এরিয়ার ভেতরে বসতে। এরপর তান্ত্রিক কালাহরিদাস ওনার এক চেলাকে যজ্ঞের আগুনের সামনের বৃত্তটে বসান এবং ওনার চেলার উপর সেই নারী জিনকে হাজির করান। এবার পূর্ণ শক্তিতে তান্ত্রিক নারী জিনটিকে আটকাতে সক্ষম হন। অন্যদিকে কিছুক্ষণ পর আফতাব সাহেবের জ্ঞান ফিরলে তিনিও তান্ত্রিকের কর্মকাণ্ড নিজ চোখে দেখতে লাগলেন। তান্ত্রিক তার গলার একটা হাড় ছিঁড়ে আগুনের উপর ছুঁড়ে মারলেন। তারপর চেলার উপর ভর করা জিনটির সাথে বেশ কিছু বিষয়ে কথাবার্তা বললেন। ওই সময়ে সেখানে কি কি কথা হয়েছিল তা আফতাব সাহেবের কাছ থেকে জানা যায়নি, কারণ তান্ত্রিক এই বিষয়টুকু কারোর সাথে শেয়ার করতে নিষেধ করেছেন। যাই হোক, কথাবার্তা চলাকালীন তাদের মধ্যে বেশ তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তান্ত্রিক উনার অন্য চেলাদের দিয়ে 3টি কালো রঙের পাঠাগুলো ওই যজ্ঞের আগুনের 3 পাশে বলি দিয়ে দেন। আফতাব সাহেব দেখছিলেন তাদের হাতে ছিল বেশ লম্বা ধারালো ছুরি। এক কোপে পাঠার শরীর থেকে মাথা আলাদা হয়ে ছিটকে গিয়ে আগুনে কুণ্ডলীর ভেতর গিয়ে পড়ে, আর দেহ আলাদা হয়ে মাটিতে পড়ে ছটফট করছিল। একটু পর সেই মাথাবিহীন পাঠার দেহগুলোকেও যজ্ঞের আগুনে নিক্ষেপ করা হয়। তান্ত্রিক ওই মূর্তিটিকেও এক পর্যায়ে আগুনে ছুঁড়ে মারেন। এরপর সাথে সাথেই ওনার যে চেলার উপর সেই নারী জিনটিকে হাজির করা হয়েছিল সেও অজ্ঞান হয়ে পড়ে যায়। সকল কার্যক্রম শেষ হওয়ার পর তান্ত্রিকের চেলারা যজ্ঞের আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলেন। এরপর তান্ত্রিক সবাইকে নিয়ে আফতাব সাহেবের ঘরে ফিরে আসেন। তান্ত্রিক এবার বলছিলেন, সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। সে নারী জিনকেও খুশি করে তাড়াতে সক্ষম হয়েছে। এখন সে আর তোমাদের কোনো ক্ষতি করতে আসবে না। আফতাব সাহেবের দাদা এবং বাবার ভুলের কারণে আজ তাকেও এত কষ্ট সহ্য করতে হলো, কিন্তু অবশেষে সে অভিশাপ থেকে তিনি মুক্ত হতে পেরেছেন। তাতেই তিনি বেশ খুশি। তান্ত্রিক কালা হরিদাস পরদিন সকালে বিদায় নেয়ার বেলায় সেই শর্তের কথা জানান আফতাব সাহেবকে। তিনি তেমন কিছু চাননি, শুধু 2টি বড় দেখে কালো রঙের মহিষ চেয়েছিলেন। পরবর্তীতে কয়েকদিনের ভেতরে আফতাব সাহেব 2টি মহিষ কিনে তান্ত্রিকের চেলাদের খবর দিলে তারা এসে তা নিয়ে যায়। আফতাব সাহেব কখনো ভাবতেই পারেননি যে এই সামান্য জিনিস নিয়ে তিনি এবং তার পরিবার কখনো জিনদের কবলে পড়বেন। আফতাব সাহেব বলছিলেন, অনেকে এসব ঘটনা বিশ্বাসই করতে চায় না, কিন্তু সত্যি বলতে কি, যারা এসব ফেস করেছে একমাত্র তারাই এর মর্ম বুঝবে। আফতাব সাহেবের জীবন এখন সুন্দরভাবেই চলছে। ওনার ব্যবসাও আগের থেকে অনেক বড় হয়েছে। আফতাব সাহেবের সাথে ঘটনাটির সূত্রপাত হয়েছিল 2011 সালে।
ওনার বাবা মারা যাওয়ার 1 মাস পর থেকে এবং তিনি এই ঝামেলা থেকে মুক্ত হয়েছেন প্রায় 3.5 বছর পর। এই মাঝের সময়টুকুতে তিনি ছোট বড় অসংখ্য প্যারানর্মাল সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রথম দিকের বেশিরভাগ ঘটনাগুলোই তিনি গোপন রেখেছেন। কোনো একটা কারণে তিনি সেসব কারো সাথেই শেয়ার করেন না। অবশেষে সকল বাধা বিপত্তি পেরিয়ে আফতাব সাহেব ওনার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালোভাবেই দিন কাটাচ্ছেন।